The night starts. আবার ঘন কালো রাত, একটু আবছাসিত পরিবেশ এবং লোমহর্ষক কিছু ঘটনা নিয়ে আপনাদের মাঝে আমরা আবার উপস্থিত হয়েছি। সাথে আছে আমি সামির এবং আমাদের আজকের অতিথিরা। অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার শো 2am দ্য নাইট স্টার্টস। আশা করছি আমাদের আজকের ঘটনাগুলো আপনাদেরকে ভালো লাগবে, কারণ আজকে আমাদের ঘটনাটা খুবই ইন্টারেস্টিং। একটি চিটাগংয়ের একটি মোটেলকে নিয়ে ঘটনা এবং অনেক আগের ঘটনা, এবং যাদের সাথে আসলে ঘটনাটা ঘটেছে তাদের দুজনকে আমরা আজকে নিয়ে এসেছি। আশা করছি যে তাদের সাথে আসলে আজকের ঘটনাগুলো জমে উঠবে এই ঠান্ডা রাতে। এবং যারা আমাদেরকে শুনছেন এখনো পেজে লাইক দেননি, আমি বলে দিচ্ছি যে আপনারা আমাদের পেজে কাইন্ডলি লাইক দিয়ে দিবেন। এবং রাত 12টায় প্রতি বৃহস্পতিবার আপনারা খুব সহজেই লাইভের রিমাইন্ডার বা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং খুব ইজিলি আমাদের সাথে কানেক্ট করতে পারবেন, আমাদের ঘটনাগুলো লাইভে শুনতে পারবেন। এবং আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যেগুলোর আসলে ব্যাখ্যা আমরা খুঁজে বেড়াই, কিন্তু ব্যাখ্যাগুলো আসলে অজানাই রয়ে যায়। তা আমরা চেষ্টা করব যে আপনাদের এরকম ঘটনা কালেক্ট করার, এবং অবশ্যই আমাদেরকে সাহায্য করতে হবে। আমাদের সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো। আপনারা খুব সহজে আমাদের কাছে আপনাদের ঘটনাগুলো পাঠাতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে 2am the night starts @gmail.com। এখানে আপনারা আপনাদের ঘটনা রেকর্ড করে লিখে বা যেভাবেই হোক আপনারা পাঠাতে পারেন। এবং আপনারা যদি ঘটনাটি লাইভে বলতে ইচ্ছুক হন আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা অবশ্যই আপনাদেরকে লাইভে নিয়ে আসবো। এবং আজকে আমার সাথে ঘটে যাওয়া আমি একটি ঘটনা আপনার কাছে শেয়ার করবো, কিন্তু এটা এখন না। আমি আসলে তার আগে আমি আমাদের যারা গেস্ট আজকে, তো আমি তাদেরকে কাছে আসলে চলে যেতে চাচ্ছি দেরি না করে। তো ভাই আপনারা যদি একে একে আপনাদের নামগুলো বলতেন এবং আপনারা কোথা থেকে এসেছেন। আমার নাম সঞ্জু, আমি ঢাকায় থাকি, পুরান ঢাকার ছেলে, ওখানেই বড় হয়েছি। আচ্ছা ঠিক আছে। আরেকজন? ভাই আপনার কথা অনেক আস্তে আসতেছে কোন একটি কারণে। হ্যালো, হ্যাঁ এবার ঠিক আছে। ওকে, সো আমার নাম ইমন, আমি ঢাকাতেই থাকি। সঞ্জু হচ্ছে ছোট মানুষ। আচ্ছা আচ্ছা, যাক। তো আসলে আপনাদের সাথে যে ঘটনাটি ঘটেছে আসলে এটা মানে কোন সালের ঘটনা, আপনাদের কি মানে মনে আছে এই বিষয়ে? এটা প্রবাবলি 2011 সালের, আজকে থেকে 9 বছর আগে মোস্ট। ঠিক এই নভেম্বরের সময়ে ঘটনা, নভেম্বর মান্থেই এরকম ঘটনাটা ঘটেছিল। নভেম্বর 10-11 দিকে এরকম ঘটেছিল। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা দেরি না করে আসলে আপনারা যদি ঘটনাটা একজন আসলে শুরু করতেন। স্টার্টিংটা ছিল এরকম যে আমাদের আমি সঞ্জু, কৌশিক আর রাফা। তো তখন আসলে মাত্র রাফাতের এইচএসসি এক্সাম শেষ হয়েছিল, সো ভার্সিটি অ্যাডমিশনের জন্য হি ওয়াজ ট্রাইং ডিফারেন্ট ইউনিভার্সিটিজ। তো হঠাৎ করে ও প্ল্যান করলো যে চিটাগাংয়ে চুয়েটে অ্যাডমিশন দিবে, মানে অ্যাডমিশন টেস্টের জন্য যাবে। সো আমরা ফ্রেন্ডসরা সবাই তখন চিন্তা করলাম যে এর ফাঁকে একটা ছোট ট্যুর হয়ে যাবে, একদিনের ট্যুর যেহেতু। সো তখন we were just kids, right? স্টুডেন্ট ছিলাম, we didn't have enough cash to like go somewhere out of Dhaka, and of course family permission to অনেক important হতে হবে, so which we didn't have that time. So আমাদের somehow we had to lie to our parents যে আমি সানজু বাসায় থাকবো, সানজু আমার বাসায় থাকবো।
একটা ঘটনার প্রধান we decided to go. Hello? আচ্ছা, আপনার ভয়েসটা ভাই একটু আস্তে মনে আসছে। আচ্ছা, ইমনের এখন ঠিক আছে? হ্যাঁ, এবার একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। ওকে, সো আমরা তখন একটু লাভ লাগে। yeah, that's what I think too. Okay, so what happened is আমরা আমি আর রাফাত, তখনও সঞ্জু আসে নাই। It was early in the morning, নভেম্বরের শেষের দিকে ঘটনা, I guess. So আমার যাওয়ার তখনও কনফার্ম ছিল না, তো রাফাত আর আমি we went to কমলাপুর স্টেশন আমাদের যাওয়ার ট্রেনের টিকিট বুকিং করতে। সো রাফাতের বাবা হচ্ছে একটা মানে কোন একটা সরকারি প্রতিষ্ঠানের খুব ভালো পজিশনের একজন, আমি নাম বলবো না, বাট খুব ভালো একজন পজিশনে হোল্ড করেন উনি, এরকম একটা পার্সন ছিল। সো ওনার পক্ষে মানে উনি চাইছিল যে আমরাও যে রাফাতের সাথে ফ্রেন্ডসরা থাকলে হয়তো বা সেফ ফিল করবেন উনি। তো যাই হোক, সামহাউ হি ওয়াজ কাভারিং অল দ্য এক্সপেন্সেস এন্ড অল দ্যাট। সো আমি আর রাফাত রেল স্টেশনে বসেই টিকিট কনফার্ম হওয়ার পরে, সো আমি আর রাফাত জাস্ট উই ওয়ার হ্যাভিং ফান এন্ড গল্পে গল্পে আমরা এরকম বলতেছিলাম ইন কেস যদি আমরা এরকম চিটাং একটা হোটেলে যাই এন্ড গিয়ে একটা হন্টেড প্লেস এন্ড আমরা চারজন এরকম একটা লবিতে আমরা ঢুকবো, করিডোর, রেড লাইট জ্বলতেছে, ডিম লাইট, সো থাকে না ইমাজিনারি, বিকজ উই ওয়ার কিডস ব্যাক দেন। সো আমাদের র্যান্ডম ইমাজিনেশনস আসতেছিল। কিন্তু তখন আমাদেরকে মানে অ্যালাউ করেনি বাসা থেকে যাওয়ার সময়, আমরা তখন খুবই স্ট্রাগল করে আমাদের ওখানে যাওয়া লাগতো। তো এক্সাইটমেন্ট অনেক বেশি ছিল আমাদের। ইভেন আমি বলছি বাসা থেকে ইমনের বাসায় থাকবো, ইমন বলছে আমি বাসা থাকবো। ওকে, তো এক্সাইটমেন্টে অনেক কিছু মানে চিন্তা করে ফেলছিলাম আমরা। এক্স্যাক্টলি। সো হোয়াট হ্যাপেন্ড, আমি বিগিনিংটা বলে দিই, সঞ্জু মাঝখান থেকে আবার বলবে পুরোটা। সো ঘটনা ছিল এরকম যে আমরা ইমাজিনেশনে যেরকম ভাবতেছিলাম রাফাত আর আমি, সো আমাদের কাছে তখন ব্যাপারটা অনেক মানে মজার মনে হচ্ছিল যে ঠিক আছে এরকম একটা হন্টেড প্লেসে গেলে এরকম এক্সপিরিয়েন্স হইতেই পারে, এন্ড ফ্রেন্ডসরা একসাথে এরকম কিছু এক্সপিরিয়েন্স করতে পারার ইচ্ছাটা কিন্তু সবার মধ্যে থাকে, ছোটবেলায় বড়বেলাতেও। এখনো আমরা উই সার্চ ফর দিস টাইপ অফ প্লেসেস, ইউ নো, যে যেখানে গেলে এরকম কিছু এক্সপিরিয়েন্স করা যাবে। সো যাই হোক, তো সামহাউ উই ম্যানেজড এভরিথিং এন্ড আমরা ডিসাইড করলাম যাবো। ট্রেনের টিকিট পাই নাই, টিকিট কনফার্ম করতে গেছিলাম বাট সামহাউ হয় নাই। সো এটার মধ্যে কিছু ফানি মেমোরিজ আছে যেগুলি উইল অলওয়েজ লাইক ইউ নো ইন ফিউচার উইল নেভার ফরগেট দোজ মেমোরিজ। ইয়া রাইট, আনফরগেটেবল কিছু মোমেন্টস, বিকজ তখন ফর দ্য ফার্স্ট টাইম আমরা উই ফেল্ট লাইক উই ওয়ার জাস্ট লোকাল র্যান্ডম পিপল হু ট্রাভেলস বাই ট্রেন, লাইক ইউ নো ঝুলে ঝুলে। And Dhaka to Chittagong travel করার ট্রেনে ঝুলে ঝুলে was the worst journey ever. Though I'm laughing because ওই জার্নিটা অনেক মজার ছিল, and we had to sit beside the toilet literally, and সারা রাত আমি একটা টাইম ওখানে গিয়ে শুয়ে পড়ছিলাম। he was sleeping. আমি অনেক এক্সপেন্সিভ জ্যাকেট পরা ছিলাম, এক্সপেন্সিভ ড্রেস পরা ছিলাম, কিন্তু আমি ওখানে so পুলিশ আসতেছে যাচ্ছে and everyone was staring at us because we didn't look like those kids, right? যারা বাথরুমের পাশে দাঁড়িয়ে থাকবে। So everyone was আমরা অকওয়ার্ড ফিল না করার জন্য রাফাত আমাদেরকে শুনে মানুষকে শুনে বলতেছিল যে কেউ বলবে এই ছেলেটার বাপ চাইলে ট্রেন কিনে ফেলতে পারে, ছেলেটা এখানে শুয়ে পড়ে আছে। রাইট, সো ইট ওয়াজ ফান অ্যাকচুয়ালি। সো যাই হোক, মাঝখানে ট্রেনটা নষ্ট হয় একটা কোন একটা কারণে, তো ট্রেনটা 1 ঘন্টা ডিলে হয়। আমাদের পৌঁছানোর কথা ছিল রাত 10টায়। হ্যাঁ, 1 ঘন্টা না 2 ঘন্টা ডিলে হয়েছিল। 2 ঘন্টা ডিলে হয়, সরি, রাইট, এক্স্যাক্টলি মনে নেই। আই এম সরি আগেই যে যদি কিছু ডিটেইলস মিসিং যে সঞ্জু হয়তো মনে করে দিবেন, বাট রিয়েলি সরি ফর দ্য ইন্টারাপশন। সো here the story starts, all right? So what happened was আমরা 2 ঘন্টা আমরা ডিলে 10টার জায়গায় 12টা গিয়ে পৌঁছাই ওখানে, রাইট। তো জায়গায় আমাদেরকে যে রাফাতের যে ফাদার যে আঙ্কেলের সাথে ইন্ট্রোডিউস করে দিয়েছিল, উনি বললো যে এখন তোর লেট হয়ে গেছে ট্রেন ডিলে হওয়ার কারণে, সো আমরা কোনো হোটেল ম্যানেজ করতে পারিনি, তো আপাতত জাস্ট 1 রাতের জন্যই তো এখানে ম্যানেজ করতে সামহাও আমাদের চিটাগাং এর ঠিক এতেই স্টেশনের সামনে একটা মোটেল ছিল, মোটেলটার নাম পর্যটন মোটেল। তো ওখানে আর কি আমাদেরকে উনি স্টে করতে বললো 1 রাতের জন্য। তারপর বাকি নেক্সট যেটা হলো, নেক্সট যেটা আমাদের ধাক্কা দিল, এটা ইমন বলবে আমাদেরকে। হ্যাঁ, আচ্ছা, হ্যালো। সো ইয়া
জি জি আমি আপনি I was বলতেছিলেন। just I had a flashback সঞ্জু যখন বলতেছিলি ঘটনাটা। সো আমরা লিটারালি গেটটাতে যখন ঢুকবো, I still get goosebumps imagining that moment because আমি কখনো রেলওয়ে স্টেশন এত ফাঁকা এরকম নীরব ফিল করি নাই। I don't know if you guys can feel it, but এখন কিন্তু 12:10 বাজে। হ্যাঁ, so we were exactly in front of the mortal at 12 or I think 12:05 exactly এরকম টাইম ছিল। To be very honest, I don't know, coincidentally টাইমটা মিলে গেছে এখন আর কি। So আমরা খাওয়া দাওয়া কিনলাম, and though we didn't have enough money but we had enough foods, somehow Rafat managed it. তো আমরা যখন গেটটা ঢুকবো, it's unbelievable because what you expect when you enter a hotel, যে receptionist থাকবে, there will be guards, right? Security guard থাকবে, different ওখানে অন্যান্য পর্যটক, মানে ওই পর্যটন হোটেল, সো ওখানে আরো মানুষরাও যাবে, রাইট? সো কেউ ছিল না, অন্ধকার, ইট ওয়াজ জাস্ট কোয়াইট, একদম পুরো নিশ্চুপ একটা প্লেস। আমরা গেটটা খুললো হচ্ছে রাফাতের বাবার যে লোকটা আমাদেরকে ওখানে রিসিভ করছে উনি। সো উনি আমাদের গেট খুলে উনি ঢুকাইলো, ক্রপসিকেল গেটে তালা মারলো উনি নিজে ভিতর থেকে। আমরা চারজন চুপচাপ দাঁড়ায় আছি। আমাদেরকে নিয়ে সিঁড়িতে উঠলো, একটা সিঁড়ি। আমরা সিঁড়িতে উঠে লেফট টার্ন করলাম। I don't know if you guys will believe it or not, but honestly, remember আমরা রেল লাইনে বসে যেটা ইমাজিন করতেছিলাম, একটা এরকম রেড কালারের ডিম লাইট জ্বলবে and all that. I don't know, coincidentally it happened exactly, the place was like that, মানে exactly না মিললেও literally it was almost the same আমাদের ইমাজিনেশন, because it was a red color dim light and একটা চিকন করিডোর এরকম গেছে, পাশে 2-3টা রুমের ডোর, সব রুমে তালা মারা, শুধু আমাদের রুমটা খোলা। সো ওই আঙ্কেল আমাদেরকে রুমে ঢুকাইলো, রুমে ঢুকলাম, 2টা বেড দুই পাশে, মাঝখানে একটা গোল টেবিল, এন্ড এই তো রুম থেকে স্টেশনের দূরের একটা ভিউ দেখা যায় জানলা থেকে। তো আঙ্কেল আমাদেরকে, আমি তখনও ভয় পাইনি, বাট আঙ্কেল যখন আমাদেরকে রুমে ঢুকাইলো উনি বলল যে আমি ভোর 6টায় আসবো, বিকজ রাফাতের এক্সাম ওয়াজ এট 7:30 in the morning. সো বলতেছিল 6টায় আসবো, তার আগ পর্যন্ত কেউ যদি গেট নকও করে আমরা যেন না খুলি। নিচে কোনো সিকিউরিটি গার্ড থাকবে না, নিচে কোনো সিকিউরিটি গার্ড থাকবে না, নাই। প্লাস হচ্ছে যদি কেউ এসে ডাকও দেয় আমাদেরকে, আমরা যেন গেট না খুলি। জাস্ট আজকে রাতে যেহেতু আমাদের লেট হয়ে গেছে, তাই আঙ্কেল বাধ্য হয়ে এই হোটেলে রাখছে আমাদেরকে, আদারওয়াইজ হি উড হ্যাভ ম্যানেজ সামথিং somewhere else, right, some better place. So আনফরচুনেটলি আমরা উই স্টেড ওই রাতে ওখানেই। সো আঙ্কেল বললো আমি গেট ক্লোজ করে দিয়ে যাচ্ছি, গেট না খুলতে, এন্ড খুব ইমার্জেন্সি কিছু হলে যেন ওনাকে ফোন দিই, বাট 6টার আগে গেট খোলা যাবে না কোনোভাবেই। সো আমরা একটু ভয় পেলাম, আবার ভাবলাম যে ইটস ওকে, মেবি হইতেই পারে হয়তো হোটেলে পলিসি এরকম, বা ওনারা চাচ্ছে না আমরা যাতে বেডের হই। সো রাতে আমরা ভিতরে গেলাম, রুমের ভিতরে বসলাম। সো দ্য রুম ওয়াজ কোয়াইট বিগ। আমরা দুইজন দুই খাটে, আর ঠিক অপোজিট খাটটাতে আমি আর সঞ্জু ছিলাম, আর মাঝখানে গোল টেবিলটা। সো উই ওয়ার প্লেইং কার্ডস ওই রাতে, 29 খেলতেছিলাম। সো আই গেস সঞ্জু এই জায়গা থেকে তুই বললে বেটার হবে, বিকজ ইয়া তো তখন আমরা খেলতে খেলতে হঠাৎ প্রায় তখন 2টা-2:30 বাজে, হঠাৎ আমাদের সাথে আরেকজন ছিল ওশিক, ও খুব কাম এন্ড কোয়াইট একটা ছেলে, কোনো কোথাও প্যানিক করে না, খুবই শান্তশিষ্ট একটা ছেলে। তো হঠাৎ ও যখন জানি না কেমন একটা ফিল করলো, ও লাফ দিয়ে বিছানার একদম কোনা সাইডে চলে গেছে। ওর চেহারা এক্সপ্রেশন দেখে আমরা ভয় পেয়ে গেছি। ও খুবই ডিপ্রেস ছিল, ওর মাথা দিয়ে ঘাম বের হচ্ছিল। আমরা জিজ্ঞেস করলাম কি হলো, লাফ দিলি কেন? বলে যে আমার ঘাড় দিয়ে ধোঁয়া বের হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে ধোঁয়া বের হচ্ছে। বলার পরে আমরা কিছুক্ষণ পর স্মেল পাচ্ছি ধোঁয়া। তো ওখানে just to remind you all, মানে জিনের প্রেজেন্সে, লাইক এটা আমাদের হাদিসেও মেনশন আছে যে when some like জিন or এরকম কোন
কিছু উপস্থিতিতে ইউ ক্যান রুমের স্মেল, টেম্পারেচার মানে আসলে চেঞ্জ ধোঁয়া, হয়। হ্যাঁ রুমের টেম্পারেচার চেঞ্জ হয়, প্লাস একটা বার্ন হওয়ার স্মেল পাওয়া যায় কিছু when something bad is around you, you know. So আমরা না সবাই তো এটা ওখানে ফিল করছি। এটাই, এখানে ওর সিগারেট ও ছিল না আমাদের ওর হাতে চেহারা তখন। লাল হয়ে গেছে একদম, কোনো সিগারেট ধরানো ছিল না, আমরা কার্ডস খেলতেছিলাম, ওর ঘাড়, ও বলতেছিল যে ঘাড় থেকে নাকি ধোঁয়া বেরোচ্ছে। তারপরে আমরা ওকে অনেক কষ্ট করে একটু কাম ডাউন করালাম, পানি টানি খেলাম, তারপরে আবার সিলিং এর সাউন্ড। গেমস। তারপরে কিছুক্ষণ পরে সিলিং থেকে, ছাদের মানে আমাদের উপর থেকে সামওয়ান ওয়াজ ওয়াকিং, বা টেবিল টানার জোরে জোরে আওয়াজ পাচ্ছিলাম। এন্ড দ্য ফ্যাক্ট যে সেখানে সব থেকে মজার ব্যাপার হলো ছাদের যে প্যাটার্নটা ছিল ওটা গম্বুজের মতো ছিল, মসজিদে যেরকম থাকে না গম্বুজ, উপরে যাওয়ার কোনো ওয়ে নাই, কোনো ওয়ে করে দিয়ে যায়নি উপরে যাওয়ার। তো উপরে যদি কেউ থেকেও থাকে তাহলে ওখান থেকে কখনো বেরোতে পারবে না, মসজিদের গম্বুজের মতো। তো ওখানে আমাদের কাছে তখনই আস্তে আস্তে ভয় লাগা শুরু হলো যে উপরে তো কোনো যাওয়ার ওয়ে নাই, কে টেবিল টানতেছে, এরকম জোরে জোরে টেবিল টানার আওয়াজ পাচ্ছিলাম। তারপরে আমরা বুঝতে দেরিনি, আস্তে আস্তে আমাদের ভয়ে আস্তে আস্তে আসতেছিল, বাট আমরা বুঝতে দিইনি তখনও। তারপরে উই গট ব্যাক প্লেইং দ্য গেম। হঠাৎ কিছুক্ষণ পরে একটা বাচ্চার কান্না আওয়াজ পেলাম। আই এম সরি, আমার শরীরে এখন আমার গুজবাম্পস হচ্ছে, I'm getting Exactly, আমি goosebumps ফিল too. করতে পারতেছি। Yeah. তো একটা বাচ্চা কান্নার আওয়াজ পেলাম। তো রাফাত যে আমাদের সাথে ছিল ও একটু ভয় পায়, তো একটু রিয়াক্ট করছে, ভালো রিয়াক্ট করছে। তো আমরা তখনও আমরা কাম এন্ড কোয়াইট ছিলাম, কাউকে কিছু বুঝতে দেননি। তো হঠাৎ করে ইমন আমাদেরকে বললো যে এরকম প্রেজেন্স কিছু থাকতে পারে, কারণ ও হচ্ছে তুলারাশি থাকলে এরকম থাকে। এটা অবভিয়াসলি মানুষজনই জানে, যারা অ্যাকচুয়ালি বিলিভ করবে তারা জানে এরকম তুলারাশি থাকলে এরকম অনেক কিছু ফিল করতে পারে। তারপরেও আমরা কোনো রিয়াক্ট করিনি। আমরা লিটারালি সবাই কিন্তু মনে মনে দোয়া পড়ছিলাম, হ্যাঁ, মানে মনে মনে আমরা আমরা দোয়া করতেছিলাম, বাট কাউকে বুঝতে বুঝতে দেইনি। দিই না একজন একজনকে, বাট আমি আই ওয়াজ প্রেইং বিকজ আই ফেসড এরকম অনেক কিছু, লাইক ইউ নো আই মানে ডোন্ট নো এক্স্যাক্টলি ওগুলা কি ছিল, বাট আমি এরকম অনেক কিছু এক্সপেরিয়েন্স করার কারণে আমি আসলে সব থেকে বেশি ফ্রিক আউট আমি করছিলাম ভিতর থেকে যে সামথিংস গোয়িং রং, মানে এখন। হ্যাঁ, বাট ইমন বারবার বলতেছিল এগুলো রিয়াক্ট করতে না, এটাও সত্যি, এটা আমি নিজেও জানি। এরকম সিচুয়েশনে যদি আমরা রিয়াক্ট করি, আমাদেরকে এগুলো বেশি অ্যাটাক করুক বা হার্ম করুক, বেশি ক্ষতি হয় আসলে। হ্যাঁ, ক্ষতি। সো Exactly. রিয়াক্ট করতে হয় না, কোনো মতে রিয়াক্ট করতে হয় না। তো তারপরে আমরা চেষ্টা করছি, পসিবল তো হয়নি। কার্ড খেলতেছিলাম এদিকটা, মনে মনে দোয়া করতেছিলাম, সুরা করতেছিলাম যেন আমাদের কিছু না হয়, বিকজ জায়গাটা এত এরকম ছিল, কমেন্ট কয়েক ছিল, আমাদেরকে কেউ যদি করে এসে রেখে দেয় না, কেউ জানবেও না। আমরা যদি জোরে জোরে চিল্লাই, nobody would listen to us. আশেপাশে কোথাও কোনো নয়েজ নেই, কিচ্ছু নেই, বাট আমরা সামহাউ এরকম শুনতে পাচ্ছি। তারপরে কিছুক্ষণ পরে আমাদের ভয় আস্তে আস্তে আরো বাড়তে থাকলো। আমাদের রুমে একটা ছোট্ট একটা ওয়ার্ড্রপ ছিল, ওয়ার্ড্রপ থেকে সাডেনলি ওয়ার্ড্রপের যে সাইডের যে গেটটা থাকে, গেটটা অটোমেটিক্যালি খুলে গেছে। গেটটা খুলে গেল, গেটের ভিতর থেকে একটা সাদা মশারি বেরোয় গেল, মাটিতে পড়ে গেছে। তো রাফাত খুবই প্যানিক হয়ে গেছিল তখন। আমরা ওদেরকে দুজনকে, রাফাত আর কৌশিকের কাছ থেকে আমরা এক্সপেক্ট করিনি যে ও এত বেশি প্যানিক হবে, ওকে আমরা কখনো এভাবে দেখিনি। তো আমরা তখন দুজনকে somehow কাম করলো, থামানোর পরে আস্তে আস্তে আরো এরকম আমরা ইনসিডেন্ট ফেস করলো, অনেক ধরনের সাউন্ড তারপর স্টার্ট হইলো, রাইট? এন্ড তো হোয়াট হ্যাপেন, আমি একটু ইন্টারাপ্ট করবো, মানে রিজন হচ্ছে ওই মোমেন্টটা না আসলে আই ডোন্ট নো, আমি বলতেছি সানজু স্টোরিটা বলতেছে, হয়তো অনেকেই শুনতেছে ঘটনাটা, বাট ইউ নো এখন বলার টাইমে আই ক্যান লিটারালি, মানে ইটস সো ভিভিড যে ইটস জাস্ট রাইট ইন ফ্রন্ট অফ মি, লাইক ইউ নো দোজ মোমেন্টস। এন্ড মানে ঠান্ডা শীতের টাইম ছিল যতটুকু আমার মনে পড়ে হালকা, তো ঠিক এরকম টাইমই ছিল আজকে থেকে, এরকম টাইম ঠিক ছিল, নভেম্বর টাইমে ছিল। আমি এখন লিটারালি ফিল করতে পারছি, আমার গুজবাম্পস হচ্ছে। হ্যাঁ মানে এন্ড ওই টাইমেরটা না, মানে আমরা ঘামাচ্ছি, একটা রুমের মধ্যে ঠান্ডা ওয়েদার, আশেপাশে নীরব,
we were all মানে sweating like a pig, and রাফাতের reactions were like, I don't know how to explain it. সামনাসামনি ছিলাম, আমরা ফিল করতে পারছি, and আমি আর রাফাত একদম খুবই মানে পাশাপাশি লেগেছিলাম, বিকজ হি ওয়াজ ট্রাইং টু মানে থাকে না যে আমার শেলটা নিচু লিটারালি, যে I don't know why, but he was just right beside me, and ও ঘামাচ্ছে, ওর চোখ আস্তে আস্তে লাল হচ্ছে, and he was telling us তারপরে আমাদের মাঝখান দিয়ে আরেকটা যেটা ইনসিডেন্ট হলো, আমাদের গেট তো লক ছিল, গেটের oh নব right yeah বারবার ঘুরাচ্ছিল কে জানি, লাইক গেটের নব ঘুরালে, লক থাকলে ঘুরালে যেরকম একটা আওয়াজ হয় না, তো ওটা একটা পর্যায়ে মানে আস্তে আস্তে, প্রথমে আস্তে আস্তে হচ্ছিল, পরে একটা পর্যায়ে এত বেশি বেড়ে গেছে, পরে আমরা নিতে পারিনি। সো তখন আমরা কি করলাম, আমার বাইরের থেকে কেউ ঘুরালে যেরকম করে আর কি, তো আমরা ডিসাইড করলাম লেটস সি হোয়াট হ্যাপেন, বাইরে যাই দেখি হু ইজ নকিং দ্য ডোর। তো কৌশিক যে ছিল সে তখনও বেডে ছিল, সে বেড থেকে উঠেন, আমরা তিনজন সামনে গেলাম, যে গেট খুললাম, গেট খুলে করিডোরে বেরোয় একটু তাকালাম, সেই লম্বা করিডোরটা ছিল, লাল রঙের বাতি এখনো জ্বলা, তো কাউকে পাইনি অবভিয়াসলি। আমাদের কিন্তু গেট খুলতে নিষেধ করছিল, আমরা হ্যাঁ। তারপরও সাহস করে গেট খুলছি, হুম, যে ইফ সাহস সামথিং করে, ইজ আউট exactly. দেয়ার উই গট সি ইট, রাইট, বিকজ আমাদের সাথেই তো হচ্ছে, এন্ড এটাই। ইফ সামথিং হ্যাজ টু শো আপ ইন ফ্রন্ট অফ আস, মানে আমার কথা হচ্ছে যে লেটস ফেস ইট, বিকজ একটা টাইমে ভয়টা এরকম ছিল যে দিস ইজ gonna be like মনে খারাপ দিকে যাচ্ছে, এন্ড আমরা ফিল করতে পারতেছিলাম যে খুব বাজে কিছু ঘটবে। And তো আমরা না exactly, আমাদের কাছে লিটারালি এমন ফিল হয়েছিল যে we're not gonna survive। তখন ছোট ছিলাম তো, yes অ্যাকচুয়ালি আমাদের হ্যাঁ। মনে হচ্ছিল যে আমরা দোয়া করতেছিলাম যে সামহাউ বাসায় যেতে পারি নাকি, আমরা পরে দিন Yeah, right. বাসায় যেতে আমরা পারবো ট্যুরে নাকি। ছিলাম, একটা হ্যাঁ। বাচ্চারা বাইরে থাকলে স্টে ওভারে ফ্রেন্ডসদের সাথে, উই লিটারালি ফরগেট অ্যাবাউট আওয়ার হোম, রাইট, আই মিন বাসায় প্যারেন্টস আছে, যেতে হবে, এগুলো আমাদের মাথায় থাকে না, রাইট, আমরা সবাই ট্যুরে একটা গেলে এনজয়মেন্টের একটা মানে একটা Enjoyment, মোহর right. মধ্যে থাকে। and that moment I'm still getting goosebumps, I don't know কতবার হচ্ছে এই ব্যাপারটা আমার সাথে এখন বলতে গিয়ে, বাট ওই মোমেন্টে না we all were like desperately wanted to go back to our home and just see our mom and dad, যে oh god I don't want to die here like this, মানে ব্যাপারটা এরকম ছিল যে এইখানে এইভাবে দুর্ঘটনা হয়ে কিছু হোক আমাদের সাথে, এটা আমরা কখনোই চাবো না। And ওটা আমার ফার্স্ট টাইম ছিল যে আমি আমার প্যারেন্টস কে মিথ্যা কথা বলে বের হয়েছি, and I হ্যাঁ, seriously regret that। আমি এখনো রিগ্রেট করি ওটা। আপনারা রিগ্রেট আমি যদি করতেছিলেন তখন নাকি? এক্স্যাক্টলি, যদি কখনো আমরা যদি তখন বলে যেতাম, হয়তো বা আমাদেরকে যেতে দিত না, হয়তো বা এরকম ফেস হতো না, এরকম আমাদেরকে ফেস করতে হতো না। আচ্ছা, তো লেটস গেট ব্যাক টু দ্য স্টোরি। তো যেটা বলতেছিলাম আমরা, তো আমরা বাইরে তো করিডোর দেখলাম, আমি, ইমন আর রাফাত যেতে চাইনি, বাট রাফাতকে আমরা ওকে সাহস দেওয়ার জন্য বলতেছিলাম এমন কিছু নাই, কিছু হবে না, কেমন এগুলা কিছু না, জাস্ট টু মেক হিম কাম এন্ড কোয়াইট। তারপরে ওকে নিয়ে গেলাম কোনো মতো, আমরা টুকিতে দেখলাম কেউ ছিল না। তারপরে কৌশিক কিন্তু কৌশিক কিন্তু তখন বেডে, আমরা কাউকে না পেয়ে গেটটা লাগায় পিছনে ঘুরে আমরা দেখি, জানি না কয়জন এটা বিলিভ করবে, আমাদের যে Exactly. বলছিলাম একটা গোল টেবিল ছিল, কৌশিক গোল টেবিলের উপর দাঁড়ায় ছিল, and ওর হ্যালুসিনেশন হচ্ছিল ওকে কে নাকি ফাঁসি দিচ্ছে। ও লিটারালি ও আমাকে বলতেছিল, টেবিলের উপর দাঁড়ায় বলতেছিল, আরেকজনের দিকে তাকায় ছিল, ওখানে কেউ ছিল না সামনে, বাট ও হাতে ইশারা দেখায় বলতেছে আমাকে ফাঁসি দিয়েন না, আমাকে ফাঁসি দিয়েন না। Oh my God. ওটা দেখে আমরা কেউ নিতে পারিনি। আবার রাফাত ফ্লোরে বসে পড়ছে, and হুম। I was literally shaking, মানে এত ভয়ঙ্কর হবে যে আমি দৌড়ে কৌশিকের কাছে যাবো বা to do something, because I saw কৌশিক, আমি আবার ক্লিয়ার করি, কৌশিক is someone যে 10 জন একসাথে যদি থাকে না রিয়াকশন দিতে থাকে, he will be the only gentleman who would just stand up and like সবাইকে কাম ডাউন করার জন্য ও একা যথেষ্ট, and he is a very polite and a sweetheart person, হ্যাঁ, ও ফেক করা বা you will react to something like this, মানে এটা was really মানে unpredictable, and ওই মোমেন্টে ওর গলায় কোনো দড়ি ছিল না, গলায় কিছু ছিল না, But ও but he was গলা ধরে holding মানে- something, হ্যাঁ, গলা মনে ধরে ছিল ছিল, যে গলা একটা দড়ি, দড়ি ধরে and আছে, ওকে- আর বলতেছে আমাকে ফাঁসি দিন, আমার এভাবে ইশারা দিয়ে বলতেছে হাতের সামনে দিয়ে, was moving his হ্যাঁ। hand, shaking his hand, ও পা কাঁপতেছিল, তারপরে সে টেবিলে দাঁড়ায় ছিল। and ওর চোখ লাল পুরো, হ্যাঁ। trust me, মানে it was just right in front of us, ওর
ও চোখ লাল, রাফাত ফ্লোরে বসে আছে, আমি কাঁদতেছি, সানজু আই ডোন্ট রিমেম্বার হোয়াট হি ওয়াজ ডুইং, জাস্ট মানে ও হয়তো বা কোনো, আমাদের আসলে ওই মোমেন্টে উই ডিডন্ট নো হোয়াট টু ডু, বিকজ ইট ওয়াজ সামথিং যেটা আমরা ফাইট ব্যাক করতে পারবো না চাইলেও। বাট একটা অনেস্টলি একটা জিনিস, এরকম কোন সিচুয়েশনে পড়ছে যারা লিসেনার্সরা যারা আছেন এখানে শুনছেন, আই ডোন্ট নো ইফ ইউ ক্যান রিকল এরকম কোন সিচুয়েশন যেখানে এরকম কিছু ফিল করতেছেন যে ভৌতিক কিছু ঘটতেছে, ভৌতিক না, জিন বা কোনো কিছু আশেপাশে আছে, and ওই টাইমে যে আপনি দোয়া পড়ার চেষ্টা করেন, ট্রাস্ট মি ইউর মেন্টাল, মানে ইউ ওয়ন্ট গেট দ্য মেন্টাল সাপোর্ট, মানে তো আপনার নিজের বডি আপনাকে সাপোর্ট দিবে না। দোয়া পড়ার চেষ্টা করতে থাকলেও না, আমি ভুল করতেছিলাম দোয়া, আমি আয়াতুল কুরসি পড়তে এক্স্যাক্টলি আমার পারতেছিলাম না, আসতেছিল না, ভিতর থেকে আসতেছিল না ওখানে যে, এক্স্যাক্টলি বিকজ এক আমার লাইন পড়তেছি ভুলে যাচ্ছি, মানে আর ওটা ইট ওয়াজ মাই ফার্স্ট এক্সপেরিয়েন্স এরকম কিছু। আমি আগে শুনছি অনেক, হ্যাঁ, টুকটাক দেখছিও, বাট এরকম কখনোই আমি দেখিনি। আমার একটা ফ্রেন্ড লিটারালি ও হ্যালুসিনেট করতেছে যে ওকে নাকি কে ফাঁসি দিচ্ছে। তখন আমাদের মনে হচ্ছিল যদি কিছু হয়ে যায় বাসায় কিভাবে নিয়ে যাবো ওকে আমরা, বা আমরা কিভাবে বাসায় যাব। তো সামহাও ওকে টেবিল থেকে নামায় আমরা বেড়ে রাখলাম। ও হি ওয়াজ ব্রেদিং সো লাউড, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল, অনেক জোরে জোরে আওয়াজ করছিল। লাইক একটা শ্বাসকষ্ট রোগী যেভাবে হ্যাঁ শ্বাস নেওয়ার জন্য মানে জোরে জোরে চেস্টে হাত দিয়ে এরকম নিঃশ্বাস নেয়, হি ওয়াজ ডুইং দ্যাট। এন্ড আই রিমেম্বার আমি আর সঞ্জু ওয়াজ হোল্ডিং হিজ শোল্ডার, মানে দুজন দুই পাশ থেকে, যে দোস্ত কিছু হয় নাই, কিছু হয় নাই, ইনশাল্লাহ উইল গেট ব্যাক হোম সেফলি, এন্ড একটু পরেই ফজর আজান দিবে এন্ড আমরা ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ। তখন অনেক রাত হয়ে গেছে অলমোস্ট, হ্যাঁ, মানে এই যে ঘটনাটা আমরা লাস্ট 20 মিনিটস বা 30 মিনিটসে বললাম, ইট ওয়াজ লংগেস্ট নাইট আমাদের ওই টাইমে, তাই না সঞ্জু? মানে আমরা it তখন was- ওয়েট করছিলাম কখন ফজরের আজান দিবে। ফজর আজান দিবে, right? আমরা শুনে আসছি না, ইটস ট্রু, আজান দেওয়ার পরে এরকম কিছু থাকে না। And ওই টাইমটার মধ্যে না 3 ঘন্টা পার হয়ে গেছে কিভাবে জানি, ইট ওয়াজ মোর দেন হ্যাঁ। 3 o'clock at midnight. So পরেরটা সঞ্জু বল, বিকজ আমি সিরিয়াসলি আই এম নট ইন দ্য শেপ টু হ্যাঁ সে। শিওর। তো পরে কৌশিককে আমরা কাম ডাউন করালাম, থামালাম। পরে আমরা কৌশিক আর রাফাত দুজনে অলমোস্ট ওখানে বলতে গেলে হাফ ডেড। তো ওদেরকে আমরা বললাম যে ফজর আজান দিবে, আজান দেওয়ার আগে আমরা খেয়ে নিই, আমাদের হয়তো বা মাইন্ড ডাইভার্ট হবে। তো খাওয়া শুরু করলাম আমরা। তখন খাওয়ার সময় তেমন নাই ইয়ে হয় না। আমি জাস্ট একটু মনে করে দিই, মানে আমরা খাচ্ছিলাম কিভাবে, ট্রাস্ট মি, মানে ইটস ফানি, আমরা লিটারালি একজন হাতের সাথে হাত যাতে লেগে থাকে খাওয়ার টাইমে, হুম। মানে 4 of us were হ্যাঁ, just বাট sitting. আমাদের একটা ইয়ে ছিল, একজন যেন একজন থেকে দূরে না সরে, নো ম্যাটার হোয়াট Exactly. হ্যাপেন। আচ্ছা, মানে দূরে কেউ যেন যেন না সিঙ্গেল না হয়ে যায় আসলে। নো, Exactly. কোনো মতে সিঙ্গেল হওয়া যাবে না। তো বিকজ কৌশিককে একা ওই কিছুক্ষণের জন্য রেখে কিন্তু আমরা একটা বড় বিপদে পড়তেছিলাম। হ্যাঁ, সো আমাদের মাথায় এটাই আসছে যে somehow we have to stick together, and বাথরুমে যদি যাই কেউ, like you know, to pee or to do whatever, we have to go together. I don't know how we're gonna do it, but we have to go together. That was the plan. ছিলেন তখন আপনারা কি মানে বাহিরে কাউকে ডাকাডাকি ট্রাই করতেন? না, হ্যাঁ, কোনো- we tried. আচ্ছা, ওইটা আমি একটু বলি। ওই যে বললাম না, জানলা থেকে রেল লাইনের একটা দূরের ভিউ দেখা যায়। ট্রাস্ট মি, I was just, মানে আমি অনেক সাহস করে জানলার কাছে গেছি, আমি সঞ্জু, বিকজ রাফাত আর কৌশিকের অবস্থা অনেক খারাপ ছিল। They weren't able to, like, you know, even stand properly. ভাই আপনার তো ভয়েসটা আমরা- আবার একটু আচ্ছা, is it better now? হ্যাঁ ইয়া Okay. ইয়েস, ইটস বেটার। ওকে, সো আমি সঞ্জু জানলা থেকে তাকালাম, মানে ট্রাস্ট মি, আই ডোন্ট নো একটা রেল স্টেশন কিভাবে এত ফাঁকা থাকে, একটা মানুষ নাই, একটা ট্রেন যাচ্ছে না ওখান থেকে। ইট ওয়াজ মিডল অফ দ্য নাইট এন্ড দেয়ার ওয়াজ নো ওয়ান, নট ইভেন আ ডগ অন দ্য স্ট্রিট, মানে নো ওয়ান। আই ডোন্ট নো হাউ টু মেক ইউ গাইজ বিলিভ দিস, বাট ট্রাস্ট মি, আমরা এত হেল্পলেস আমরা ছিলাম। কিন্তু এরকম মানে নয়েজ পেয়ে যাচ্ছিলাম, আমাদেরকে এরকম বাচ্চা কান্নার ও, নয়েজ, তারপরে হ্যাঁ, ইন বিটুইন আমাদের যে- দোজ থিংস ওয়ার হ্যাপেনিং, মানে ডোর একদম নবের কথা straight. যেটা বলছিলাম, ডোর যে নব ঘুরাচ্ছিল ওটা এত জোরে জোরে হচ্ছিল যে পারলে ভেঙে যায় এরকম অবস্থা। তারপরেও আমরা আর গেট খুলি নেই, আমরা একসাথে ছিলাম। তো আমরা যেটা করলাম, নেক্সট যেটা হলো, আমরা খাওয়া দাওয়া করার পরে এখন তো হাত ধুতে হবে, ওয়াশরুমে যাওয়া লাগবে। তো রাফাত আর ইমন ওয়াশরুমে গেল, আমি কৌশিকের সাথে ছিলাম। কৌশিক আস্তে আস্তে তখন একটু ঠান্ডা হওয়া শুরু করলো। তখন সিচুয়েশন আমাদের মনে মাথা ছিল যে বেশি তো আর না, আর 5 মিনিট, ঠিক 5-10 মিনিট পরে আজান দিয়ে দিবে, সো এভরিথিং উইল বি ফাইন।
খুবই রিল্যাক্স লাগতেছিল তখন, কিন্তু আস্তে আস্তে যে নয়েজ গুলো ছিল ওগুলো আস্তে আস্তে কমে যাচ্ছিল। যাক, রাফাত আর ইমন একসাথে ওয়াশরুমে গেল। তো রাফাত হাত ধুচ্ছিল খায় এন্ড ইমন ওয়াজ পিং। তারপরে ও জাস্ট রাফাত তখন হাত ধুচ্ছিল, ইমন জাস্ট রাফাতকে বলছে যে রাফাত একা থাকবো না বলে ওয়াশরুম থেকে সামহাউ বের হয়ে গেছে। হ্যাঁ, তখন আমাদের মাথায় যেহেতু ছিল যে আস্তে আস্তে সব কমে যাচ্ছে, কি হবে হইলে এরকম নয়েজই হবে, সো আর বদল করবো না, কিছুক্ষণ পরে আজান দিয়ে দিতে। তো এখন যেটা ছিল এটা জানি না কিভাবে বিশ্বাস করাবো। রাফাত বাথরুমে হাত ধুচ্ছিল, ইমন আসছে ভিতরে, আমি ইমন আর কৌশিক বেডে বসে আছি। রাফাত খুব জোরে একটা চিল্লা দিল, ইমন বলে চিল্লাইছে। ও দৌড়ায় ভিতরে আসলো। ভিতরে আসার পরে আমি যেটা দেখলাম, আমরা সবাই যেটা দেখছি, ওর যে চোখের যে কালো মণিটা দেখা যাচ্ছে না, ফুল রেড হয়ে গেছে। মানে চোখ থেকে রক্ত বের হওয়ার যেরকম একটা ইয়া থাকে না, মানে লাইক পাঞ্চ করলে বা সামহাউ, মানে ইট ওয়াজ ব্লাডি রেড, নট লাইক ব্লাডি, বাট দ্য কালার ওয়াজ লাইক দ্যাট, ইউ নো। এন্ড ওর চোখ এত বড় হয়েছিল, চোখের মনি দেখা যাচ্ছে না। পরে জিজ্ঞেস করলাম, ও হি ওয়াজ প্যানিক, এদিকে এদিক দৌড়াচ্ছিল। ওকে থামায় আমরা বললাম যে কি হয়েছে বলো আমাদেরকে। রিমাইন্ড ইউ, ও আগে বলছে আমি প্রচন্ড প্যানিক করে। যেটা হয়েছে, ও আমাকে বললো যে ইমন বাথরুম থেকে বের হওয়ার পরে ওর শোল্ডারে, পিছনের 2 শোল্ডারে পিছন থেকে কে জানি জোরে ওকে চাপ দিছে। and we saw the marks, trust me, even sharp, মানে সরা যখন মার্কস দেখলাম, he felt that really bad, and দাঁত চলে আসছে। and ও যখন দৌড়ায় চলে আসছে, ও এদিকে এদিক দৌড়াচ্ছিল, বুঝতেছিল না কি করবে সে, not because of pain, he felt that inside যে কেউ নাই এখানে, কে এভাবে চাপ দিবে। তো চিন্তা করছি যে আপনারা কি র্যান্ডম একটা জায়গায় গিয়েছেন এবং সেখানে গিয়ে লাইক একদম আশেপাশে কাউকে পাচ্ছেন না। Exactly. And we couldn't even make a call, like, you know, to inform someone যে please help us, because our parents জানে না। 2011 আসলে তখন back in 2011, right? Sanju had a Siemens phone. I still remember that orange color light phone, Sanju. That time we didn't have Android phones. আচ্ছা, পরে আসবো আমরা। তো এই তো এটার পরে কিছুক্ষণ পরে আজান দিল। আজান দেওয়ার পরে we were safe finally. বলতে পারবো না, এরকম রিল্যাক্স, এরকম ফিল আমরা কখনো করিনি। রিলিফ, such a relief, মানে এরকম রিলিফ আমরা কখনো পাইনি। লাইক আমাদের মনে হয়েছে আমাদের জানটা আমাদের ভিতর থেকে, আমাদের আপনাদের কি তো মানে এতক্ষণ শরীরটা ভারী ভারী লাগতেছিল আজানটা দেওয়ার সাথে, লাইক সবাই ডিপেন্ড বেটার। আমাদের we felt যে finally we at least we survived the night, we survived it, মানে ব্যাপারটা এরকম ছিল। এক্স্যাক্টলি, আমাদের কাছে এটাই মনে হচ্ছিল যে আমাদের সোলটাকে অলমোস্ট বের করে নিছে আমরা, সামহাউ ফাইনালি we managed to survive, and আমরা আবার ভিতরে ঢুকে গেছি। somehow we survived that night. তো ওটার পরে আমি এই জায়গাটা সামনে একটু বলি, হ্যাঁ, মানে তারপর তো হোটেল থেকে আমরা বের হয়েছি, রাইট? মানে বের হয়ে রাফাতের এক্সামের জন্য রওনা হবো আমরা। না, আমরা মাঝখানে একটা আমার আরেকটা মানে ভুলে গেছে, আমরা ছবি তুলছিলাম ওই হোটেলের, বিকজ আমাদের প্ল্যান এটাই ছিল আমরা ঢাকায় যেহেতু 6টা বেজে গেছে, আঙ্কেল চলে আসছে। আঙ্কেল চলে আসার পর আমরা আঙ্কেলকে কিছু বলিনি, কিছু বলার সাহস পাইনি। বাট যাওয়ার আগে আমরা ইমনকে বলছি যে ছবি তুলে নে। আমাদের ওখানে সব থেকে ভালো সেলফোন তখন ইমনের ছিল, অ্যান্ড্রয়েড ছিল না, ভালো ফোন তার ছিল। It was a Nokia camera phone, so like you know those 3GP small format pictures, and তো তখন আর কি বললাম যে তখন আর কি M70 সিরিজ চলতো, আই গেস। না, M70 সিরিজের পরে সিমবিয়ান ফোনের জেনারেশনের সময়, অ্যান্ড্রয়েড তখন আসেনি। অ্যান্ড্রয়েড তখন মনে নাই আমার লঞ্চ হয়েছে কিনা। তো ইমনকে বললাম যে ছবি তুলে নে, এটা সারা জীবন মনে থাকবে আমাদের, কখনোই বলবো না এরকম। তো এই তো আমরা ওখান থেকে বের হয়ে গেলাম। 3-4টা পিকচার তুলছিলাম, রাইট সঞ্জু? মানে ডিফারেন্ট অ্যাঙ্গেল, বাথরুম এন্ড সবকিছু। ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে ঢাকায় আসার পরে, ঢাকায় না, আমরা ট্রেনে যখন অন্তর্গতাম অলমোস্ট কাছাকাছি ঢাকার। তো এর মাঝখানেও আরো কিছু ছবি তুলছি, আমরা বলবো পরেই বলবো। এছাড়াও তখন আমরা ছবি দেখতে দেখতে ইমন
আমাকে ডাক দিয়ে বললো যে দোস্ত, সবগুলো ছবি পাচ্ছি, ওই রুমের ছবি একটাও পাচ্ছি না, ব্যাপারটা কি? তখন আবার আমরা থান্ডার ছিলাম একদম। was really shocking for us যে আমি I বারবার mean, would বলেছি you guys রাফাতকে, believe this? যে হ্যাঁ, একটা ফোনের থেকে ছবি মানে I remember taking those pictures and I আমি took নিজে it by দেখেছি myself. মুভিতে দেখা যায়, হ্যাঁ, মুভিতে আমরা সানজু, দেখি বা হ্যাঁ, and না, এগুলো somehow বাস্তবে হয়, এই হ্যাপেন্স ইন রিয়ালিটি। and trust me, মুভি স্টোরিজ নেয় বাস্তব লাইফ থেকে হ্যাঁ হ্যাঁ অনেক that's কিছু তো, true. হ্যাঁ, সো ঘটনা আসলে ঘটে and আমরা হয়তো বইটার ভিকটিম ছিলাম ওরকম একটা ঘটনার, বাট মানে সব থেকে অদ্ভুত ব্যাপার হচ্ছে যে ফোনটা আমার হাতে ছিল। আই টুক 2 or 3 পিকচার্স, সানজু টুক আ পিকচার আমার ফোন দিয়ে। ইভেন আমি পরের ঘটনায় আসবো, পরে কিছু খুব সুন্দর মেমোরিজ আছে, ফ্রেন্ডসদের মেমোরিজ, যেটা আসলে আফটার সার্ভাইভিং আ নাইট লাইক দিস, মানে পরের দিনটা আসলে খুবই অদ্ভুত ছিল। এন্ড আমি ওইটাতে আসবো, বাট পিকচারের ঘটনাটা আগে বলি। মানে এটা বিশ্বাস করার মতো না, এন্ড আমিও বিলিভ করতেছিলাম না। আমি বলতেছিলাম যে দোস্ত, আমি কি আউট অফ স্টোরেজ থাকে না যে ফোনে ইনাফ স্পেস ছিল না, মেবি পিকচার। আমরা কিন্তু ওই গোল টেবিলটার ছবি তুলছিলাম, ওটাও ছিল না। আমরা ফুল রুমের ছবি তুলছি, আমরা রুমের ফ্রেমের দ্বারা ছবি তুলছি, গোল টেবিলের ছবি তুলছি, এটা দেখাবো আমরা। বিকজ সকালবেলা তো আমরা সেফ, রাইট, এন্ড উই ওয়ার টেকিং পিকচার্স লাইক ইয়েস আমরা এটা বেঁচে আসছি, and আমরা ঢাকায় গিয়ে এটা বলবো পরে কোনো এক সময়। এন্ড আমাদের প্ল্যান ছিল আমরা মানে ছবিগুলো রাখবো সবসময়, বিকজ কিছু মেমোরিজ তো আমরা আসলে ছোটবেলার মেমোরিজ তো এগুলা ওই সময়কার টাইমটা থাকে যে ওটা আমাদের কাছে এতটা মানে ঘটনা এত মানে ইট ওয়াজ সো পার্সোনাল, এত টাচ ছিল ব্যাপারটা যে আমরা পিকচার রাখতে চাইছিলাম। এন্ড ট্রাস্ট মি, পরের দিন সকালের অনেক পিকচার আছে, ট্রেনে বসে সানজু ওইভাবে বসেছিল, যাওয়ার সময়কার পিকচার আছে, ইভেন আমরা যেদিন ব্যাক করবো ওই দিন স্কোয়াড বাইকে উঠছিলাম আমরা, ওইগুলোর পিকচার আছে সব। এভরি সিঙ্গেল পিকচার্স ওয়ার দেয়ার ফ্রম দ্যাট ট্যুর except for those pictures of that room, and it was just unbelievable. And আরো অদ্ভুত ব্যাপার হচ্ছে আমরা বের হলাম হোটেল থেকে, সানজু কোনো কিছু ভুলে গেলে আমি তুই মনে করে দিস আমাকে, হ্যাঁ, মানে তারপর আমরা বের হইলাম। আমাদের কাছে আমি একটু মনে করে দিতাম, ফানি, ইট সাউন্ডস ফানি, সবাই যেহেতু আসল ঘটনা শুনছেনি, so I just want you guys to feel the tour, মানে feel the happiness that we felt back then. হ্যাঁ, so আমরা আঙ্কেলকে কিছু বলি নাই, আমরা ব্যাক করলাম। আমার কাছে 25 টাকা ছিল, আই রিমেম্বার। সানজু হ্যাড 50 টাকা, রাফাত হ্যাড I don't know how much he had, but he said he didn't have enough. হ্যাঁ, আমরা ট্রেনে উঠছি আবার, রাফাতের এক্সাম হলের ওখানে ট্রেনটা স্লো হয়, আমরা অনেক পরীক্ষার্থী যাচ্ছে, অনেকেই নামবে ওখানে। So it was a very crowded place. It was a sunny morning, মানে like অনেক রোদ ছিল, আমরা বের হইছি। কিন্তু আমরা না ট্রেনে একজনের সাথে কোনো কথা বলিনি। যখন রাফাত এক্সাম হলে যাবে তার রাত পর্যন্ত আমরা কেউ কোনো কথা বলতেছিলাম না কারোর সাথে। মানে সবার চোখে একটা ভয়, সবার মুখে একটা মানে অদ্ভুত একটা ফিয়ার, আবার একটা ভালো লাগা, কিন্তু আমরা কেউ কোনো রিজন নেই আর কি, কোনো রিজন। এন্ড আমরা যে ট্যুরে বা ঘুমাতে পারিনি, প্লাস আমাদের এরকম আমাদের আমার স্পেশালি, আমি সবার জানি না, আমার কখনো হয়নি এরকম। রাফাত ও বুঝতেছিল না এক্সাম দিবে কিভাবে। এন্ড সব থেকে ভয়ঙ্কর মানে ভয়ঙ্করটা সবচেয়ে ফানি ব্যাপার হচ্ছে যেই কারণে আমাদের ট্যুরে যাওয়া, রাফাতের এক্সামটা, রাফাত এক্সাম হলের সামনে রাফাত ঢুকবে, তখন রাফাত বের হয়ে এসে মানে ঢোকার আগে ব্যাক করে বলতেছে আমি এক্সাম দিব না, কালকে যা ঘটছে এটার পরে আমার না আর আমার এক্সাম দেওয়া লাগবে না, চল ঢাকায় চলে যাই। ওই টাইমে না আমরা লিটারালি আমরা চারজনকে হাক করছি। ওই ঘটনার পরে কিন্তু আমরা হোটেল রুমে হাক করি নাই, বা আমাদের যে ওই থাকে না যে ফাইনালি এক্স্যাক্টলি, এন্ড আমরা ওই মাঠে দাঁড়াই চারজন মানে লিটারালি একসাথে হাক করছি সবাই। এন্ড রাফাত সাডেনলি স্টার্টেড ক্রাইং যে ভাই আমি কখনো ভুলবো না, এন্ড তোমরা যেভাবে সাপোর্ট দিছো এটাও ভুলবো না, এন্ড এটু সারা জীবন মনে থাকবে। রাফাত যদি একা আসতো, সেম ওকে এখানেই থাকতে হতো। আই ক্যান অনলি ইমাজিন যে ও যদি একা থাকতো এখানে ওর কি অবস্থা হতো। ও মনে হয় না ফেরত আসতে পারতো। ওর মনে খালি এটাই ছিল যে আমরা ছিলাম দেখে মেবি সামহাউ উই সার্ভাইভড, বাট যাই হোক এটা আল্লাহরই ইচ্ছা ছিল যে আমরা উই সার্ভাইভড দ্যাট নাইট, এন্ড অফ কোর্স আল্লাহর শক্তির কাছে। আচ্ছা, তো তারপর আমরা
ডিসাইড করলাম যেহেতু রাফাত এক্সাম দিবে না, প্লাস এত ভয়ঙ্কর একটা রাত গেছে, তো উই ডিসাইডেড টু হ্যাভ ফান। তো তারপর ট্যুরের ফানি টাইম শুরু হলো, আমরা স্কোয়াড বাইকে উঠছি, ঘুরছি, পতেঙ্গা গেছি, সব করছি। দ্যাট টাইম উই ওয়ার ফাইন, জাস্ট ওকে। We were literally having fun. And সব থেকে মজার ব্যাপার হলো আমাদের কাছে টাকা নেই, আমাদের কাছে খাওয়ার টাকা নেই, আমাদের কাছে যাওয়ার ভাড়া নেই। আমরা স্কোয়াড বাইক উঠলাম, আমরা ঘোড়ায় উঠলাম, একটা পর্যায়ে ঘোড়ায় উঠছি আমরা, টাকা শেষ can you হয়ে imagine? গেছে। আমরা মোবাইল দিয়ে দিচ্ছি, টাকা মোবাইল নেই, স্টার্ট বিশেষ সম্বল দিয়ে সবাই। সরি, মানে আপনারা আসলে কিভাবে আর কি ম্যানেজ করলেন? স্কট বাইকে উঠলেন, তারপর ঘোড়ায় উঠলেন, রাফাত, so ইট ওয়াজ রাফাত, আই ডোন্ট নো হাউ হি ম্যানেজড ইট, বাট আমাদের মানে মাথায় ছিল যে যেটা হয়েছে আমাদেরকে বলতে হবে, সো লেটস হ্যাভ ফান, নাহলে আমরা yeah, পারবো না। and Sanju wanted to sell his phone, you know, কাকে দিয়ে হ্যাঁ। ফোন ডিল করার ছিল, Because আমার the আমার guy সব টাকা who শেষ takes করে ফেলছি, এখন pictures, বাসায় পতেঙ্গা। যাওয়ার মতো অবস্থা আমাদের নাই, বাসায় যাওয়ার মতো অবস্থা আমাদের নাই। এখন আমি চিন্তা করছি আমার মোবাইল আছে, সেল করে দেই, যে টাকা হবে ওটাতে চলে যাবো আমরা। It is so funny, Sanju বিচের মধ্যে শুয়ে আছে পতেঙ্গায়, পুরো মানে ডিপ্রেসড অ্যাজ হেল, আমিও পাশে বসা, উই ডিডন্ট হ্যাভ মানি, এন্ড সানজু একটা পিচ্চিকে ডেকে বলছে আমার ফোনটা বেচার ব্যবস্থা করে দেয়, এন্ড দেয়ার ওয়ার পিপল হু ওয়ান্টেড টু বাই দ্যাট ফোন। আমরা সেল করবো অলমোস্ট, তখন রাফাত ওয়াজ দেয়ার, যে ঠিক আছে আমি করতেছি কিছু একটা। সো আমরা লেটস তখন মেক অনেক দ্য ছবি লং তুলছি, আমরা স্টোরি শর্ট। লিটারালি ওখানে Yeah. এক লোক ডিএসএলআর নিয়ে দাঁড়া ছিল, ওনাদের কাছে ছবি ছিল, টাকা যেভাবে উড়ানো যায় আর কি, হ্যাঁ যতটা উড়ানো যায়, জাস্ট আমাদেরকে ওই মোমেন্টটা ভুলতে হবে। রাইট, সো এই তো ওখানে পরেই আমরা আবার ডিপ্রেস, ফাইনালি কি করব, তো ডিসাইড করলাম যে টাকা ছেড়েই ট্রেনে যেতে হবে, ট্রেনে ঝুলে ঝুলে যেতে হবে আর কি। তো আমাদের প্রচন্ড ক্ষুধা লাগছে, প্রচন্ড। তখন Right. বাজে হচ্ছে গিয়ে দুপুর 3টা, আমাদের কাছে টাকা নেই একদম। হুম। তো কোনো মতেই ম্যানেজ করতে পারিনি, তো খুবই ডিপ্রেশনে ছিলাম, খুবই ক্ষুধা লাগছে। তো রাফাত আর কি বললো যে সঞ্জু, এত দূর পর্যন্ত সার্ভাইভ করছি, ব্যবস্থা হয়ে যাবে, কেমনে হবে জানি না, হয়ে যাবে। এন্ড সব থেকে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, আই ডোন্ট নো, ওই আঙ্কেলটা আউট অফ নাম্বার কোথেকে জানি চলে আসছে, আবার এসে আমাদেরকে খাবার দিয়ে গেছে, প্যাকেটে করে বার্গার। ট্রেনে উঠার হ্যাঁ। পরে ক্যান ইমাজিন, আমরা হ্যাঁ। ট্রেনে উঠছি, আঙ্কেল কোত্থেকে আসছে, এসে So, আমাদেরকে আপনি চারটা আসলে বক্স কিভাবে ধরে দিচ্ছে। মানে ম্যানেজ করলেন? আপনাদের পাওয়ার তো কথাই না, কারণ লাইক Exactly. যোগাযোগের মাধ্যম নাই। Exactly. like, কোনো Exactly. মাধ্যম নেই, সে আসছে, সে এসে আমাদের হাতে খাবার দিয়ে, হাতে খাওয়া পৌঁছে And- দিয়ে গেছে। and that was the last time we met him. We saw and him we actually, talked to yeah. him. And after that, Rafat tried to reach out to him, but uncle হ্যাঁ, এই ব্যাপারে আমি বলবো, এই ব্যাপারে আমি বলবো হুম। একটা জিনিস। তো যেটা হয়েছে, আমাদের ঢাকায় আসার পরে ফ্রেন্ডসদের সাথে শেয়ার করছে, অনেকজনই বিশ্বাস করছে, অনেকজন বিশ্বাস করেনি। সো আমাদের কিছু ফ্রেন্ডস ছিল, তারা বলছে যে তারাও এক্সপিরিয়েন্স করতে চায়, মানে তাদের তো দে ডোন্ট নো কি এখন হয়েছে, তাদেরকে দে ওয়াজ এনজয়িং দিস, দে থট দে লেটস হ্যাভ ফান, আমরা মজা করি। হ্যাঁ, হুম, তো ডিসাইড করলাম ঠিক আছে আরেকবার যাই। তারপরে আমরা ওই আঙ্কেলের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, বাট আমরা গত মানে ট্যুর থেকে আসার পরে টানা 2টা বছর আঙ্কেলের খোঁজ নেওয়ার 2 বছর আরো বেশি, বিকজ হ্যাঁ, আই 2 রিমেম্বার বছর 2015-এও আমরা ওই ঘটনা, আমি একটু বলবো, ওই ঘটনার আমরা ভুলে গেছি অলমোস্ট। হ্যাঁ, ভুলে গেছি বলতে আমরা মনে করতে চাই না এরকম একটা টাইম। তা আমরা আমাদের লাইফ নিয়ে মুভ অন করছি, আমরা সবাই সবার মতো আছি। হঠাৎ করে একদিন 2015 সালে আই রিমেম্বার, সানজু একদিন কল দিল আমাকে সকাল সকাল, আমি কলটা ধরলাম, কি হয়েছে দোস্ত? তো ইট ওয়াজ আনএক্সপেক্টেড, সকাল সকাল কল দেয় না ইউজুয়ালি। সো ও কল দিয়ে বলছে দোস্ত পেপার রাখিস বাসায়? আমি বলছি হ্যাঁ, পরে পেপার খোল। সো আমি প্রথম আলো পেপার সানজুর বাসায় রাখে, আমার বাসা ছিল তখন। তো প্রথম আলোর সানজু পেজ নাম্বার কত বললো, আমি গেলাম ওই পেজে, ওখানে ছোট্ট একটা নিউজ ছিল, চিটাগাং এর রেল স্টেশনের পাশে সরকারি পর্যটন মোটেল সরকার থেকে নিষিদ্ধ করার পরে ফাইনালি ওই মোটেলটা ভাঙা হচ্ছে, এরকম একটা নিউজ ছিল ওটার মধ্যে। সো আমি পুরো যখন ইন ডিটেলস পড়তে গেলাম, আমি দেখলাম যে এটা 2005 সালে সরকার থেকে ব্যান্ড করে দিচ্ছে, মানে ইট ওয়াজ ক্লোজ, ইট ওয়াজ অ্যাবান্ডেন্ড, এন্ড মানে ইট ওয়াজ জাস্ট আ প্লেস যেখানে মানে ইউ নো পিপল ওয়ার নট অ্যালাউড ইন দ্যাট মোটেল। 2005 সালে, and we were there at 2012, which was 6 years. still there, মানে it was like a shock, and আমি যখন এটা পড়লাম, আমি এক সেকেন্ড I'm getting goosebumps again, মানে I just got back to that moment and relief, মানে ওই মোমেন্ট আবার নতুন ভাবে আমি জাস্ট ফ্ল্যাশব্যাক করলাম সব, যে আমরা ওখানে ছিলাম, and এটা আসলে একটা নিষিদ্ধ প্লেস ছিল। ঘটনাটা ছিল অন্যরকম, বাট
হ্যাঁ, এটা হ্যাঁ, একটা অন্য by the way, কাছে মোটেলটা মানে কিন্তু নতুন একটা লকডাউনে মোড় ছিল। নিল। মোটেল লকডাউন ছিল, মোটেলের মানে আই ডোন্ট নো, মোটেলের ভিতরে যাওয়া অ্যালাউড তো নাই। হ্যাঁ, চাবি নিষিদ্ধ ছিল, ম্যানেজ সরকার করছে। থেকে এটা লেখা আচ্ছা ছিল পেপারে। মানে ব্যান্ডের কারণটা কি আপনি মানে পড়েছিলেন? না, ওটা ওটার সরকারি কারণ বা ওটার কোন জন্য একটা আমরা আঙ্কেলকে আমরা কন্ট্যাক্ট করা ট্রাই করছি 2015 সালে। অনেকবার কন্ট্যাক্ট করে ট্রাই করছি, বাট ওই যে আমাদেরকে লাস্ট খাবার দিয়ে গেছে, এরপরে আর কখনো কখনো আমরা এই যে রাফাতের বাবাকে দিয়েও, রাফাতের বাবা হচ্ছে রাজশাহীতে থাকে, তো হুম। উনি চিটাগাঙে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে ওই আঙ্কেলের সাথে। আঙ্কেল কেউ কেউ বলে যে আঙ্কেলের সাথে কথা হয় না, অনেক বছর হয়ে গেছে। কেউ কেউ বলে আঙ্কেলকে চিনেই না। কেন সবচেয়ে অদ্ভুত হচ্ছে আঙ্কেল ওই জব আমরা মানে এক্স্যাক্টলি টাইম জানি না, বাট আমি উই হার্ড পরে গিয়ে আঙ্কেলের থেকে, বিকজ আঙ্কেল আন্ডারে চাকরি করতো ওনারা সবাই। তো ইট ওয়াজ শকিং, আঙ্কেল কুইট দ্য জব 2012 জানুয়ারি ফেব্রুয়ারির দিকে। আমাদের ঘটনাটা হয় 2011 নভেম্বরে। নভেম্বর 2012 জানুয়ারি থেকে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আঙ্কেল জবটা কুইট করে। And কুইট করার পরেও তো কন্ট্যাক্ট নাম্বার থাকে, বিকজ ফ্যামিলি ইনফরমেশনস এন্ড অল দ্যাট। তো উই কুডন্ট রিচ হিম আউট, এন্ড আমরা তখন হঠাৎ করে ফিল করছি যে আমরা আঙ্কেলকে ধরবো, বিকজ কেন আমাদের কেমন জায়গায় নিছিল, পেপারে তো এটা নিশ্চিত স্পষ্ট প্রমাণ আছে। এন্ড ফাইনালি ওই বিল্ডিংটা ভাঙা হচ্ছে ওখানে। তো আমাদেরকে কেন এমন একটা জায়গায় রাখা হয়েছিল, আমাদের কিন্তু একটা জিদ কাজ করতেছিল যে আমরা উনাকে আসলে ধরবো, বলবো এগুলা নিয়ে। তো আসলে আমরা আর পাইনি আঙ্কেলকে। এন্ড I can still remember his face. He was a মানে short guy, একটু বয়স ছিল, টাক ছিল মাথায়, and uncle was a different gentle person. And আমি এতটুকু বলবো যে উনি ইচ্ছাকৃত নেয় নাই, ওনাকে দেখে বুঝতে পারছিলাম he was helpless maybe, বা আমরা চাইছিলাম এতটুকুই যে আঙ্কেল খালি জানুক যে আমাদের সাথে কি ঘটছিল, উনি যে ভুল করে আমাদেরকে ওখানে রাখছে, বা maybe he was aware, maybe he knew what's going on in that hotel. And আমি আগেও বলছি রাফাতের বাবা একজন সরকারি কর্মকর্তা, আমি বলবো না কোন প্রতিষ্ঠান Like, how কোথাকার, come you're so sure that he is real? I mean, he was real back then. এইটাই কথা যে পরে গিয়ে এটা it এখনো was আমাদের কাছে just like a মানে unsolved মানে কেস, ওই ব্যাপারটা যে আমরা সব মিলাতে পারছি, সব হয়েছে, বাট একটা পার্সনকে খুঁজে বের করা কি এতই কঠিন ছিল? উনি যদি আপনাদেরকে আসলে রেখেই যাইতো, সেক্ষেত্রে আসলে ওনার বিহেভিয়ার তো উইয়ার্ড থাকতো না, তাই না? এক্স্যাক্টলি এন্ড স্টার্টিং থেকে আঙ্কেল ব্যাপারটা কি আমাদেরকে ওয়ার্নিং অনেক দিচ্ছিল, কিছুই করছিল। অনেক রকম এরকম থাকে, অনেক স্টোরি থাকে যেগুলো আমরা জানি না, হয়তো বা উনি জানেন, বিকজ আমাদেরকে উনি শুরুতে যেভাবে মানে ওয়ার্নিং দিয়ে গেছে যে নো ম্যাটার হোয়াট হ্যাপেন গেট খুলবা না। আচ্ছা, ওয়ার্নিং দিয়ে গেছে। হ্যাঁ, স্টার্টিং এ he kept on saying কেউ নক করুক, কেউ ডাকুক, গার্ড নাই নিচে, কেউ ডাকার চান্স নাই, বাট কেউ যদি করে আমি 6টার আগে এসে নিচের গেট খুলবো, তারপর তোমাদেরকে ডাকলে তোমরা রুমের গেট খুলবা। যখন আমি বলবো আঙ্কেল আমি আসছি, তখন আঙ্কেল ওয়াজ সো ইন ডিটেলস লাইক দিস যে মানে আমি নক করবো, আমি বলবো, তারপর তোমরা খুলবে। এছাড়া রাতে যতই আওয়াজ হোক যাই হোক তোমরা কেউ খুলবা না। সো ওইটাতে কিন্তু আমাদের ফার্স্ট শকটা ছিল আমার আর রাফাতের। সানজু ওয়াজ সো চিল্ড, কৌশিক ওয়াজ বিহেভিং নর্মাল, মানে স্টার্টিং এ তো আমরা আসলে আমি আর রাফাত কিন্তু স্টার্ট থেকেই এই ওয়ার্নিংটা শোনার পরে উই স্টার্টেড ফেকিং আউট যে হোয়াটস গোয়িং অন, কেন ভাই কি এমন ডাকাতি হবে, চুরি হবে, মানে উই এক্সপেক্টেড দিস কাইন্ড অফ থিংস, উই ডিডন্ট এক্সপেক্ট যে বাচ্চার আওয়াজ আমাদেরকে সারা রাত জ্বালাবে, যেখানে একটা বাচ্চার কান্না ক্যান বি সো সুইট সামটাইমস। বাচ্চার কান্না একটা মানুষের মধ্যে টেনশন অনেক কিছু দিতে পারে, কিন্তু বাচ্চার কান্না একটা ভয়ঙ্কর হবে সেটা কিন্তু ফিল্মে মুভিতেই আমরা দেখি, সিরিজে দেখি, হ্যাঁ, বাট রিয়েল লাইফে একটা বাচ্চার কান্না কতটা ভয়ঙ্কর হইতে পারে ওইটা আমাদের ওই ট্যুরে বোঝা। এন্ড একটা গেটের নক ঘোরানো, হ্যাঁ, মানে বারবার I just want you guys to feel it যে রুমের মধ্যে আপনি একা, and like someone is just trying to open the door, and আপনি জানেন আপনার প্যারেন্টস He's বাসায় not নেই, কেউ coming নাই inside. He's just trying to open the door. yeah, he was just trying, মানে he was just trying to irritate you. ছাদের যে ছাদটা ছিল, ছাদের মসজিদের মধ্যে গম্বুজ, ওর ভিতরে যাওয়ার কোনো ডোর নাই, ওটা তো স্ট্রেট লাইন না, মানে ইট ওয়াজন্ট প্লেন যে তুমি একটা টেবিল টানবা বা কিছু একটা, ইট ওয়াজ মানে রাউন্ড গম্বুজ। আই ডোন্ট নো ইফ ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড গম্বুজ ব্যাপারটা, মসজিদের উপরে গোল যেরকম গোল গোল। থাকে, হ্যাঁ, ওরকম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তো ওটার উপরে যাওয়ার কোনো পসিবলই না, পসিবলই না, ওখানে কেউ দৌড়াবে, হাঁটতেছে, দৌড়াচ্ছে, হ্যাঁ, impossible, it was unbelievable, exactly. So
Yeah, I don't know, after so long আমি পুরো ঘটনাটা আবার করলাম। যাই হোক, মানে it was horrible. It was flashback, yeah. Rewind, right. ওকে, আমি So, আপনার কাছে আবার ফিরে আসছি একটু। আমি কমেন্ট গুলো পড়ি। আমাদেরকে sure. সারা হোসেন কমেন্ট করেছে, আমাদেরকে তায়েব খান কমেন্ট করেছে, আমাদেরকে মুয়াজ চৌধুরী কমেন্ট করেছে, আমি দেখতে পাচ্ছি আমাদেরকে তন্ময় মালাকার কমেন্ট করেছে। তো যারা যারা এখনো পেজে লাইক দেননি, কাইন্ডলি আপনারা পেজে লাইক দিয়ে দিবেন। এবং যারা যারা আমাদেরকে শুনছেন, অনেক বেশি ধন্যবাদ, কষ্ট করে রাত জেগে শুনছেন। আশা করি এই ঘটনাটা লাইক ওয়ার্থ ইট, অ্যাকচুয়ালি ওয়ার্থ ইট। কারণ মানে মানে আসলেই খুব ইন্টারেস্টিং একটা ঘটনা। আর হচ্ছে আপনারা হয়তো শুনছেন এতেই ভয় লাগতেছে, কিন্তু মানে জাস্ট মানে আপনি যদি আসলে সেই সিচুয়েশনে থাকতেন, যারা শুনতেছে ওদের কাছে অবভিয়াসলি ইন্টারেস্টিং, বাট হোয়াট উই ওয়েন্ট থ্রু এটা আমরা শুধু জানি। একটা এটা রুমের মধ্যে আর আমাদের কি ভিতরে আপনারা মানে 4টা ফ্রেন্ড বা 5টা ফ্রেন্ড একটা রুমের মধ্যে, লাইক আপনাদের কিছু করার নাই। ইউ নো দিস ইজ লাইক দিস প্লেস ইজ সামথিং রং, বাট আপনাদের কিছু করার না, আপনারা বের হতে পারতেছেন না, Exactly. কিছু করতে পারতেছেন না। Helpless. আপনাদের কাছে 5 মিনিট আর কি মানে 50 মিনিট লাগতেছে, বিষয়টা সেরকম। এক্স্যাক্টলি। এন্ড ফজরের আগের কখনোই ইভেন অজু করে যদি বসে থাকি না নামাজের জন্য, কখনো মনে হয় এভাবে অপেক্ষা করা হয় নাই কখন ফজরের আজান দিবে, কখন বাঁচবো, মানে ইউনো এটাই। কখন ভোর হবে and কখন আমরা বের হবো ওখান থেকে। আপনাদের একটাই হোপ, ইট ওয়াজ লাইক ফজরের আজানের মধ্যে সার্ভাইভ করতে হবে। জাস্ট সানরাইজ, ইয়া, লাইক এটাই। And এটাই তো ফজরের আগে ঠিক আগ মুহূর্ত দিয়ে যেটা হয়েছে রাফাতকে, যেটা এটা কি বলবো, বলতে পারো এটা মেবি দ্যাট ওয়াজ देयर ফিনিশার। Yeah, conclusion. Yeah, it was এটা dangerous. এক্সট্রিম ছিল, এটা এক্সট্রিম ছিল। উই ওয়ার এক্সপেক্টিং যে বেসিক্যালি সেম এরকম বাচ্চা কান্না করবে, ডোন্ট নক করবে, ডোন্ট নট ঘুরে। We didn't expect that at all, to be honest. আমরা এটা এক্সপেক্টই করি নাই যে something Nobody would. And would রাফাতের expect স্ক্র্যাচ মার্ক কিন্তু অনেকদিন ছিল, trust me. It was like হুম, not with 5 fingers, it was three fingers on both of his shoulders. Three তিনটা fingers. three fingers. It, I don't know, এটা কোথাও explanation আছে কিনা, they have 3 fingers or they have a body like us. They don't have a body like us, but they can turn into a human being, like, you know, just turn into a human body shape ওটা বানাইতে পারে জিন্দ্রা, অনেক কিছু পসিবল হয়, Like, but এটা I don't appear know, করতে পারে, appearance নিতে Exactly. পারে আর কি। appearance নিতে পারে, right? But three marks on both of his shoulders were like, and you know, it turned into blue after a while. মানে আমরা যখন অনেক পরে জিনিসটা করতে চাইছি, তখন it turned into blue, a little bit bluish. প্রথমে রেড ছিল, দেন মানে থাকে না যে অনেক জোরে রক্ত জমাট হয়ে গেলে যেরকম হয়, you can't do it to yourself. And আমরা 4 জনই ছিলাম রুমে, who did that? So the last question was that, so it actually came close to us and it was just right behind him and he touched him because he was the only one person যে সব থেকে বেশি প্যানিক করছিল। and আমি যতটুকু, আমি আগেও বলছি যে আমি লিব্রা, তুলা রাশি হওয়া করে প্রাউডের কিছু না এরকম বলছি না, তুলা রাশি ভালো দিকও আছে খারাপ দিকও আছে, রাশিতে বিলিভ করা আসলে উচিত না ওভাবে, বাট ইট ম্যাটার্স অ্যাকচুয়ালি। অনেক রাশি থাকে, অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে পারে। আমি বিলিভ করতাম যে ভয় বা এরকম কিছু ঘটলে আমার সাথে হবে, বিকজ আমি ছোটবেলায় আমার অনেক বাতাস লাগতো, ইউনো, আমি মন্দির টন্দির যেতে পারতাম না ছোটবেলায়, গেলেই আমার মানে জ্বর চলে আসতো, এরকম ওরকম অনেক ঘটনা ঘটতো ছোটবেলা আমার সাথে। সো আমি না জিনিসগুলো বিলিভ করতাম, বাট আমি প্যানিক করি নাই, প্যানিক করছি বাট আমি ওভাবে আসতে দিই নাই। কিন্তু রাফাত স্টার্টেড ক্রাইং এন্ড এর জন্য ওকে না আসলে সুযোগটা পাইছে, এন্ড আমরা সামহাও মনে মনে দোয়া পড়তেছিলাম, বাট রাফাত পুরো রাত প্যানিক করে শেষ করছে, এন্ড দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি ক্ষতিটা লাস্টে ওরই হয়েছে। কৌশিক আর রাফাতের সব থেকে বেশি ক্ষতি হয়েছে পুরা ঘটনাটাতে আসলে। যাই হোক, Okay, ভাই, আমাদের কাছে So- আসলে টাইম নেই, সো ভাই আপনারা একটু Yeah. ওয়েট করেন। ভাই আমরা হচ্ছে নেক্সট গেস্টের কাছে চলে যেতে চাচ্ছি। Sure. তো আমাদের নেক্সট গেস্ট, আপনি যদি আপনার নামটি বলে আসলে আপনার ঘটনাটি শুরু করতেন। আমাদের লাস্ট এপিসোডের আগের এপিসোডে আসলে আপনি এসেছিলেন, রাফিদ নিহাল আই গেস। সো আপনি, আচ্ছা, তিনি আমাদের সাথে, জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা আপনার? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ। তো আজকে আসলে আপনি মানে কোন ঘটনাটি আসলে বলতে চাচ্ছেন? আজকে আমার আগে মনে হয় জুনায়েদ আমার ফ্রেন্ড, ও বললে মনে হয় বেটার হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, লাইক হি হ্যাড সাম ব্ল্যাক ম্যাজিক স্টোরি। হ্যাঁ, ওর আমারটা একটু ছোটই আর কি, ওরটা বললে মনে হয় ভালো হয়। ওকে ওকে, শিওর শিওর। তাহলে হচ্ছে
জুনায়েদ, আপনি আপনার মাইকটা অন করে যদি আপনি আপনার ঘটনাটি আসলে শুরু করতেন। ভাই এই ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি আপনার ঘটনায় চলে যান, বিকজ আমাদের আসলে সময় কম তো। আচ্ছা, এটা আমি ছোট্ট একটা ঘটনা আছে, ওইটা বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আহ, নিশ্চয়ই। ঘটনাটা ছিল 2017 সালের দিকে। তখন এই মানে আমি ট্যুরে যাই, একটা কক্সবাজার ট্যুরে। তো ট্যুর থেকে মনে করেন এই প্রায় 3-4 দিনের একটা ট্যুর দিই। ট্যুর দেওয়ার আসার পর মানে বাসায় আসি। বাসায় আসার পর প্রায় জার্নি ক্লান্ত ছিলাম। তো হুম, ফ্রেশ হয়ে আমি আর কি রাতের বেলা ঘুমাতে যাই। তো বিছানার মধ্যে শুয়েছি। তো রুমটা ছিল হচ্ছে গিয়া মানে ডান পাশে হচ্ছে বারান্দা, আর হুম, হুম, মানে আর বাম পাশে হচ্ছে মানে যেদিক দিয়ে বের হবে রুম থেকে। হুম, তো আর খাটটা ছিল মাঝখানে। তো মাঝখানে কিছু স্পেস ছিল। তো তখন প্রায় ক্লান্ত, প্রায় আমি শুয়ে আছি। তো আমার ঘুম ঘুম আসবে ঘুম চোখে, প্রায় মানে চোখ লেগে আসার মতো আর কি ঘুমের মধ্যে। তো হঠাৎ করে ফিল করি যে বারান্দায় কিছু মানে কেউ একজন আছে, এরকম লাগতেছিল। তো হঠাৎ মানে দেখলাম যে বারান্দা দরজাটা ছিল লাগানো। তো হঠাৎ করে দেখি যে মানে বারান্দার দরজাটা মানে খুললো। তো খোলার পর দেখলাম যে মানে উম, বারান্দার দরজাটা খুলছে। তো খোলার পর দেখি যে মানে আমি আমার নিজেকে দেখতেছি যে বারান্দা থেকে আমি বের হইলাম। বের হয়ে হুম। মানে তার বারান্দার দরজাটা লাগালাম। তারপর সোজা দরজার দিকে মানে রুমের বাইরের দিকে চলে যেতেছি। মানে আমি আমার নিজেরে দেখলাম। তো এটা দেখার পর প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো প্রায় আমি ওদিকেই তাকিয়ে আছি। মানে মানে এর মাঝখানে আধা ঘন্টা 40 মিনিট জাস্ট আমি তাকিয়ে আছি। মানে আমার কোনো বডি মুভমেন্ট হইতেছে না, কিচ্ছু হইতেছে না, আমি কোনো কিছুই করতে পারতেছি না। আমি জাস্ট শক যে মানে এটা আমি কি দেখলাম। ওই রুমটা হচ্ছে গিয়ে মূলত মানে একটা কবরস্থানের উপরে ছিল আর কি, মানে কবরস্থান উপরে করা আর কি। তো মানে এটা হচ্ছে গিয়া মানে আমার একটা ছোট্ট একটা ঘটনা। আচ্ছা, আর আপনি যে ব্ল্যাক ম্যাজিক রিলেটেড বলতে চাচ্ছিলেন, মানে আমাদের সময় আছে, সমস্যা নেই, আপনি যদি একটু বলেন আর কি। ব্ল্যাক ম্যাজিকের কাহিনীটা হচ্ছে গিয়ে যে এটা একটু লং স্টোরি। যে আমার বড় ফুপি মানে বড় ফুপির সাথে হয়েছে জিনিসটা। জিনিসটা হচ্ছে গিয়ে মানে আরো 15 বছর কি 10 বছর আগের ঘটনা। তো তখন হচ্ছে এই মানে কোরবানিতে আমি আমার ফুপুর মানে আমাদের ফুপুর বাসায় বেড়াতে যাই। তো তখন আমি বড় ফুপুর মানে মানে যখন বাসায় যাই তখন দেখলাম যে মানে বড় ফুপুর আচরণ কেমন জানি মানে নর্মাল না, কেমন জানি। মানে জিনিসটা হচ্ছে কি মানে প্রচন্ড মানে অল্প কিছুতে রাগ হয়ে যায়। সে আসলে খুব শান্ত স্বভাবের, কিন্তু মানে অল্প কিছু কিছু একটা উল্টাপাল্টা হইলে মানে মানে পুরা রাগ হয়ে যায়। তো বাসার মধ্যে দেখলাম যে কিছু সিমটম দেখলাম যে মানে যে কয়দিন ছিলাম আর কি। তো এখানে দেখলাম যে প্রায় সময় দেখতাম যে হচ্ছে গিয়া মানে খাবারে মাছ মাংস এগুলা রান্না করলে এগুলো অর্ধেক কমে যায়। আর ফুপু এসে মানে যাতে মানে রাগারাগি করে যে মানে আমার না জিজ্ঞেস করে কে খাইলো, ঘরে তো মেহমান আসছে। প্রায় সময় হয়তো কি মানে খাবার অর্ধেক কি জানি খেয়ে ফেলতো, এমন লাগতো। তো ওদের বাসাটা ছিল হচ্ছে গিয়ে নিচতলায়, হচ্ছে গিয়ে ওরা থাকতো, আবার দোতলা মানে মাঝখানে হচ্ছে গিয়ে সিঁড়ি আর কি। তো মানে বাসাটা মানে অনেকটা ইয়া টাইপের, এই যে ডুপ্লেক্স বাড়ির মতো এরকমই আর কি, অনেকটা আর কি। তো তো দোতলা হচ্ছে গিয়া মানে আমার ফুফাতো বোনরা থাকতো, নিচে হচ্ছে গিয়া আমার ফুফাতো ভাই মানে আমার ফুফু ওরা থাকতো। তো যখন মানে এসব সিমটম দেখা মানে দেখতেছিলাম, তো প্রায় সময় দোতলা শুনতাম যে ভাঙাভাঙির আওয়াজ। মানে প্রায় সময় শোনা যেত কি আমরা সবাই নিচতলায় টিভি দেখতেছি বা আড্ডা দিতেছি, তো প্রায় সময় দোতলায় ভাঙাভাঙির আওয়াজ পেতাম। তো তখন আর কি যে মানে মানে প্রায় সময় এইসব সিমটম দেখা যেতেছিল। তো একদিন আমার ফুফাতো বোন বলে যে যে আমার আম্মুকে ব্ল্যাক ম্যাজিক করাইছে। তো তো তখন আমরা মানে জিনিসটা আসলে জানতে পারি যে আসলে ঘরের মধ্যে কি হচ্ছে। তখন মানে এইসব সিমটম গুলো বুঝতে পারি। তো একদিন কি হয়েছে কি যে আমার এক চাচা মানে আমার চাচাও গেছিল। তো চাচা মানে নিচতলা থেকে দোতলা যেতেছিল। তো হঠাৎ করে ফ্লাশের মতো
কি জানি একটা ওনার সামনে দিয়ে চলে গেল। তো উনি অনেকটা ভয় পেয়ে গেছে যে হঠাৎ করে এটা কি দ্রুত কি জানি চলে গেল। তো প্রায় সময় মানে ওই সিঁড়িটা কেমন জানি একটু, সিঁড়িটা পাস করতে গেলে কেমন জানি একটু সবসময় গা ভার ভার লাগতো, যে মানে কেমন জানি একটা মানে একটা অকওয়ার্ড একটা ফিল হতো। তো মানে আমি মোটামুটি ছোট ছিলাম, তো আমি তখন আর কি দোতলা উঠলে আর নিচতলা আসতে চাইতাম না, নিচতলা আসলে দোতলা উঠতে চাইতাম না, কারণ ওই সিঁড়িটা কেমন যেন অস্বাভাবিক লাগতো সবসময়। আর মানে আর বাসার নিচে মানে ওনারা আবার কুকুর পালতো, প্রায় সময় আর কি আমার ফুপু ওই যে কুকুরকে যে খাবার দিয়ে যে হাড্ডি এগুলা মানে যা দেয় আর কি। তো বাসার সামনে একটা উঠান ছিল, তো উঠানের মধ্যে মানে গাছপালা আছে, তো ওই উঠানের মধ্যে প্রায় সময় নাকি মানে হাড় হড়ে কুকুরকে মানে খাইতে দিত। এইভাবে চলতে থাকে। তো এসব বহু ঘরের মধ্যে সিমটম দেখলাম। মানে একটা টাইমে শুরু হয় কি যে মানে কেমন জানি একটা মাংস পচা গন্ধ মানে পুরো ঘরের মধ্যে। একটা টাইমে ওটাও মানে ফিল করতে থাকলাম যে কোথা থেকে জানি মাংস পচা গন্ধ আসে সবসময়। তো আমরা পুরা ফার্নিচার টার্নিচার সবকিছু খুলি, সবকিছু দেখি যে না কোথাও, আমরা ভাবছি ইঁদুর টিদুর বা কিছু একটা মারা গেছে হয়তো, কিন্তু আমরা পুরো ঘর সার্চ করে ফেলছি, পুরা মানে এমন কোনো জায়গা নেই সার্চ করে ফেলছি, কিন্তু কোথাও কোনো পাইনি, মানে কোনো ক্লুই পাইনি যে গন্ধটা আসছে কোথা থেকে। তো এভাবে মনে করেন প্রায় 10-12 দিন থাকার পর আমরা এভাবে চলে আসি। এক এক দিন এক এক কাহিনী হইতো। কোনোদিন খাবার শেষ হয়ে যেত, মানে অর্ধেক শেষ হয়ে যেত, কোনোদিন ঘরের মধ্যে মানে বিচ্ছির গন্ধ, কোনোদিন ব্যবসা গরম, আবার কোনোদিন মানে আমার ফুপ্পু উল্টাপাল্টা আচরণ করতো। প্রায় সময় দেখতাম যে ফুপ্পু আর কি চুল ফালাই দিয়া, সামনের দিকে চুল ফালাই দিয়া প্রায় সময় দেখতাম যে বসে থাকতো মানে খাটের এক কোনায় বা ইয়াতে। তো প্রায় সময় এই জিনিসটা খেয়াল করতাম যে ফুপ্পু কি জানি করতেছে। তো সামনে গেলে আমরা বলতাম যে ফুপ্পু কি করো, বলে যে তসবিহ করি, কিছু করি না। তো আমরা তখন বুঝতাম যে যখন বলছে যে ব্ল্যাক ম্যাজিক করাইছে। তো পরে এরকম 10-12 দিন থাকার পর আমরা মানে আমি আমার বাসা ব্যাক করি। তো তার কিছুদিন পরে ফুপুরা আবার আমাদের বাসা বেড়াতে আসে। তো যখন বেড়াতে আসে তো তখন আমরা মানে ফুপুর আচরণটা অনেক দেখলাম যে স্বাভাবিক। আমরা ভাবছি অনেকটা হয়তো ঠিক হয়ে গেছে, হুজুর দেখাইছে হয়তো বা কিছু একটা। আমরা এটা নিয়ে তো করিনি, ডিসকাস করিনি। তো দেখলাম যে ফুপু আমাদের সাথে কথা বলতে তো একটা টাইমে আমরা ফুয়াতো ভাই আর মানে ফুয়াকে জিজ্ঞেস করলাম যে মানে এটা কি ট্রিটমেন্ট করা হয়েছে, বলে যে না। বললাম যে মানে এখন কি অবস্থা। তো এসব বলতেছি। তো ফুপু মানে এসব যখন আমরা ডিসকাস করি না, তখন ফুপু জিনিসটা করে কি মানে টপিক ঘুরে ফেলে, সবসময় উল্টাপাল্টা একটা আচরণ করে মানে পুরা আমাদের মনোযোগ নষ্ট করে দেয়। মানে একটা কথা বলতেছি পুরো ভুল হয়ে যায়, ফুপু মাঝখানে এসে পড়ে। তো সবসময় এই কাহিনীটা করে। আর যেহেতু ওনার ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, তো ওনার সামনে আমরা লিটারেলি এগুলা বলবো না। তো মানে উনি সবসময় আমরা যখন এগুলা নিয়ে ডিসকাস করতে থাকি, তো তখন উনি সামনে বসে পড়ে বা আশেপাশে থাকে। তো আমরা আর কথা বলতে পারি না। তো দেখলাম যে মানে আমাদের বাসায় তো তখন আস্তে আস্তে দেখলাম যে ওনার পাগলামিটা বেড়ে গেল, মানে অস্বাভাবিক আচরণ করা শুরু করছে, মানে একদম পাগলের মতো। তো দেখতাম যে ঘরের এই কোণা থেকে ওই কোণা দৌড় দেয়, ওই কোণা থেকে আবার এই কোণা দৌড় দেয়। তো একটা টাইম দেখলাম যে হঠাৎ করে মানে বসে আছে, হঠাৎ করে দরজা খুলে বাইরে দৌড়। তো এভাবে চলতে থাকার পর মানে আর বাইরে দৌড় দেওয়ার পরে বলে যে ওই দেখ আমার দেখা মানে ওই জিনিসটা দৌড় দিছে। আমরা তাকে দেখি যে ওখানে আসলে কিছুই নেই। উনি প্রায় সময় বলে ওই দেখ আমার দেখে দৌড় দিছে, আমার দেখে এদিকে আসতে চায় না, মানে এসব কথা বলতো। তো ওগুলো আমি মোটামুটি ছোট, তো তখন এগুলো দেখে খুব প্রচন্ড ভয় লাগতো যে আসলে এগুলো কি হইতেছে, যে মানে ফুপির আচরণ গুলা। তো এভাবে চলতে থাকে। তো চলতে থাকার পর একটা টাইমে আমরা মানে বলি যে হুজুর দেখাইতে হবে, নাহলে তো মানে ব্ল্যাক ম্যাজিকের হচ্ছে গিয়া কখন না কখন মানে মাইরা ফেলা ট্রাই করে। এগুলা তো মানে একটা ভয়ের মধ্যে থাকতাম সবসময়। তো উনি ঘুমালে আমরা কি করতাম, মানে নিচে ঘুমাইতাম, কেউ দরজার পাশে ঘুমাইতাম, যাতে উনি বের হইতে না পারে। প্রায় সময় বের হয়ে রাস্তার মাঝখান দিয়ে দৌড়তে। তো প্রায় সময় দেখতাম যে মানে বের হয়ে রাস্তার মাঝখানে দৌড়তে, তো গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্টের ভয়, বিভিন্ন ভয় থাকতো। তো আমরা সবসময় মানে ওনারে মানে চোখে রাখতাম, মানে কোনো সময় মানে কেউ না কেউ ওনার পাশে থাকতোই। আর উনি একদিন হয়েছে কি মানে আমরা সবাই শুয়ে আছি ওনার রুমে, যে মানে কেউ নিচে ফ্লোরিং করে ঘুমায় থাকতো, কেউ তার পাশে ঘুমায় থাকতো, এইভাবে করে আমরা ঘুমায় থাকতো।
একদিন হঠাৎ করে ঘুমাই আছি, হঠাৎ করে আমি প্রায় 2:30-3টা বাজে, হুট করে আমার ফুফা ডাকতে পেলো যে ইয়া মানে উনার বলে যে উনি তো নাই। তো আমরা বলি উনি নেই মানে, তো সবাই লাফ দিয়ে উঠে গেছি, কিন্তু সবাই দরজার সামনে ঘুমানো ছিলাম, সবাই মেইন দরজার সামনে, রুমের দরজার সামনে, সবাই এমনি এমনি ঘুমাইতাম নিচে ফ্লোরিং করে। তো সবসময় এমনি ঘুমাইতাম, কিন্তু দেখলাম যে উনি নাই। তো আমরা লাফ দিয়ে উঠলাম, পুরো ঘর খোঁজাখুঁজি। সবচেয়ে মজার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে যে মানে দরজা প্রত্যেকটা মানে ভিতর দিয়ে লাগানো, কোনোটা খোলা না, তাহলে উনি মানে যাবে কেমনে? আর ওয়াশরুমে যাওয়ারও কোনো ওয়ে নেই, কারণ সবাই মানে যদি যেতে হয় মানে অনেক বাধা অতিক্রম করতে হবে, তো কোনোভাবে যাওয়ার উপায় নেই। তো পুরো ঘর খুঁজে ফেললাম, দেখি নাই। তো আমরা কি করলাম যে পরে একটা টাইমে মানে না পারতে এবার বাইরে খোঁজা শুরু করলাম। বাইরে খুঁজতে খুঁজতে দেখি যে মানে রাস্তায় খুঁজলাম, গলিতে খুঁজলাম, মানে খুবই মানে খুবই মানে মানে একটা নার্ভাসনেস কাজ করতেছিল যে কি হচ্ছে, মানে কি হইতেছে, যে দরজা বন্ধ অথচ গায়েব হয়ে গেছে। তো হুট করে দেখি যে মানে যখন আমরা মানে আমার ফুপা মানে ঘরের দিকে আবার ব্যাক করে, তো ঘরের দিকে ব্যাক করার পর দেখে যে ফুপির বিছানার মধ্যে শুয়ে আছে। মানে ঘরের মধ্যে মহিলারা ছিল, আমরা বাইরে খোঁজাখুঁজি করতেছিলাম, কিন্তু যখন আমার ফুপা ব্যাক করে তখন দেখে যে মানে আমার ফুপু ওই বিছানার মধ্যেই আছে। মানে এটা কেমনে সম্ভব আমি জানি না। তো এভাবে চলতে থাকে। তো একটা টাইমে মানে হুজুর আনা হয়, একটা ভালো দেখে হুজুর। এটাকেও কয়েকটা হুজুর দেখাইছে, কিন্তু ওগুলা কাজে দেয় নাই। একটা হুজুর দেখানো হয়। তো মানে ওই হুজুরটা মানে আনার পর মানে হুজুরটা অনেক ইয়াতে মানে মানে বলতেছে যে আসলে ওনাদের যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এটা আসলে খুবই স্ট্রং। ওটা আমি কিছুটাও পারবো, কিন্তু সম্পূর্ণ পারবো না, মানে এমন টাইপের কিছু একটা বলছিল, মানে ঠিক খেয়াল নাই। তো হুজুর অনেক কষ্ট করে মানে এই জিনিসটা অনেকটা কন্ট্রোল আনাও দিন, রাতের বেলা আসছিল। তো বলে যে আজকে আমি এই ঘরে ঘুমাবো, আর যে ওনারে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, যে ওনারে মানে 3টা জিন আর কি ওনার আশেপাশে সবসময় ঘুরে, ওনার আসর করে থাকে, মানে সবসময় এই 3টা জিন ওনার নাকি আশেপাশে থাকতো সবসময় এখানে, মানে মানে ইয়া করে যে বলে যে আর কয়েকটা দিন দেরি হলে মানে আমাদের ফ্যামিলিতে বাচ্চা আছে, তো বলে যে আর কয়েকটা দিন দেরি হলে ওদের আর কি মানে ওই জিনগুলো আর কি ওই ছোট বাচ্চাদের উপর এফেক্ট করতো, ইভেন মানে মার্ডারও করতে পারতো, মানে মেরে ফেলতেও পারতো। এমন একটা পরিকল্পনা ছিল মানে ওই ব্ল্যাক ম্যাজিকটার। তো বলে যে আপনার ভালো সময় ইয়া করছেন, তো উনি অনেক কষ্টে এগুলা ঠান্ডা করছে। ঠান্ডা করার পর দেখি যে ধীরে ধীরে নর্মাল হইতে থাকে। তো মানে বলে যে এটা ঠিক হইতে টাইম লাগবে, কিন্তু মানে অনেক সিমটম দেখবেন, মানে অনেক উল্টাপাল্টা অনেক কিছু দেখবেন। তো আমরা কেউ আর কি ভয়ে সহজে মানে একা ওয়াশরুমে যেতাম না, কেউ কারোর সাথে থাকতাম, মানে মানে কেউ কোনো সময় একা থাকতো না। একা থাকলেই কিছু না কিছু ঘরের মধ্যে একটা অস্বাভাবিক জিনিস আমরা টের পেতাম। আর আমরা যখন ঘুমাইতাম মনে হতো যে ঘরের কেউ আশেপাশে কেউ হাঁটতেছে, হাঁটার সাউন্ড পেতাম। অনেক সময় দেখতাম যে ছাদে গ্রিলের আওয়াজে বাড়ি খাইতেছে, এরকম আওয়াজ শুনতাম। অনেক সময় মানে বিড়ালের অস্বাভাবিক কান্না শুনতাম। এসব অনেক সিমটম শুনতাম আর কি। জি জি, আপনারা শুনতে পাচ্ছি আমরা। তো মানে এসব অনেক সিমটম শুনতে পারতাম, যে মানে মানে এসব অস্বাভাবিক এই মানে এসব ইয়া করার পর মানে আস্তে আস্তে একটা টাইমে এটা আস্তে আস্তে কমতে থাকে, আস্তে আস্তে ইয়া হয়। তো একটা টাইমে ভাবি যে এটা আসলে মনে হচ্ছে মানে কাজ হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, কারণ ফুপুরা অস্বাভাবিক আচরণ গুলো কমে গেছে। মানে ফুপু আগে সবসময় কি করতে, কি চুল সামনে দিয়ে বসে থাকতো। তো মানে আর মানে সবসময় মানে চুল সামনে দিয়ে বসে থাকতো, নাহলে ঘরের এই কোণা থেকে ওই কোণা ধরে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানে মানে কথায় শুধু বাইরে চলে যেতে চাইতো, ঘরে থাকতে চাইতো না। অনেক কষ্টে তারা মানে ঘরে আটকে রাখতে হইতো, মানে খুবই মানে বাজে অবস্থা হয়ে গেছিল। তো ওটা দেখি যে আস্তে আস্তে যে ঠিক হয়, মানে আস্তে আস্তে মানে প্রায় 1 মাস 2 মাসের 1 কি 1.5 মাসের মধ্যে মানে এটা আস্তে আস্তে একদম দেখলাম যে কমে গেছে। তো কমে যাওয়ার পর আমরা সবাই স্বাভাবিক। তো এভাবে চলতে থাকে। তো একদিন আমি আমার মানে তখন মানে আস্তে আস্তে তখন আর পাহারা দেওয়ার জিনিসটা আস্তে আস্তে কমাই দিই আমরা। আমরা আর ওই যে মানে এতজন মিলে ওনার পাহারা দিতাম না। তো তারপরেও মানে ভয় থাকতো, তো তারপরেও 2-3 জন থাকতো। তো সবাই সবার মতো ঘুমাই আছি। একদিন মানে আমি আমার এক চাচার সাথে ঘুমাইতাম।
তো ও চাচা একদিন মানে ঘুমাইতেছে আর আমার সাথে গল্প করতেছেন, তো গল্পর মাঝখানে হঠাৎ করে বলতেছে যে তোমার আম্মু ভালো না, তোমার আব্বু ভালো না, তোমার নানু ভালো না, কিন্তু তোমার দাদা ভালো, তোমার মানে এ ভালো সে খারাপ, এসব এসব শুরু করছে। তো তখন আমি বলি যে তুমি এসব মানে এই টাইমে এসব মানে রাতের বেলা ঘুম মানে প্রায় 2টা 3টা বেজে গেছে, তো বলতেছে যে এইসব কথা মানে এ ভালো এ খারাপ এরকম বলতেছো কেন? তো আস্তে আস্তে মানে দেখলাম যে গলাটা আস্তে আস্তে আমার চাচার দেখলাম যে গলাটা আস্তে আস্তে ভার হইতে থাকে, মানে কণ্ঠস্বর পুরা মানে মানে দেখলাম যে মানুষের কণ্ঠ আর কি মানে যেমন আমি নর্মালি কথা বললে মানে একটা মানে ওর কথাগুলো প্রচন্ড লাউড হইতে থাকে। একটা টাইমে খেয়াল করলাম যে ওনার কথা আস্তে আস্তে মানে ডাবল রিপিট হইতেছে, মানে একদম ইকো টাইপের, যে মানে একসাথে 2জন মানুষ যেভাবে কথা বলে এরকম টাইপের একটা ভয়েস লাগতেছিল। একটা টাইমে যখন মানে দেখলাম যে এরকম এরকম বলতেছে, বলার পর আমি ভয় পেয়ে গেছি। তো আমি ছোট, প্রায় 4-5 পড়ি, তো আমি প্রচন্ড ভয় পেয়ে গেছি। তো আমি ভয় পেয়ে একদম চিৎকার দিব, যে মানে আস্তে আস্তে ডাবল ভয়েসে কথা বলা শুরু করছে। তো চিৎকার দেবো আর আমার চাচা বলে এই চিৎকার দিবি না, চিৎকার দিবি না তাহলে তোর মানে তোরা মেরে ফেলাম, এরকম টাইপের একটা থ্রেট দেওয়া শুরু করে। তো আমি ছোট মানুষ, আমি প্রচন্ড ভয় পেয়ে গেছি। তো আমি চিৎকার দিয়ে দিছি, তো সবাই মানে দৌড়ে আসছে, কি হয়েছে কি হয়েছে। সবাই দৌড়ে আসছে যে কি হয়েছে কি হয়েছে, মানে মানে তো আমি বলি যে মানে সব কাহিনী বললাম যে এমন এমন করতেছে। তো সবাই মানে আমার চাচার কাছে যায়, মানে আমি আসলে চিৎকার দিয়ে দৌড় দিছি ওই রুম থেকে। তো দৌড় দেওয়ার পর সবাই চিৎকার করে ডাইকা নিয়ে আসছি, এসে দেখি যে আমার চাচা পুরা পুরা ঘুম, মানে কোনো ইয়া নেই। তো সবাই মিলে জাগাইছে, জাগান বলে যে কি হয়েছে কি হয়েছে। তো বলে যে কই কি হয়েছে, মানে আমার চাচা পুরো স্বাভাবিক, মানে তার ভয়েস ঠিক সবকিছু ওকে। আমি প্রচন্ড ভয় পেয়ে গেছি। তো ভয় পাওয়ার পর মানে এরপর আমি আর চাচার সাথে ঘুমাইনি ওই দিন রাতে। তো এইভাবে তো সবাই কাহিনীগুলো বললাম। তো সবাই বললে যে তুমি মনে হয় অতিরিক্ত চিন্তা করছো, তাই মনে হয় উল্টাপাল্টা কিছু একটা মানে ভাইবা ফেলছো, হ্যালোসিনেশন হয়েছে হয়তো বা এরকম এরকম। তো সবাই উড়াই দিছে, কারণ তখন ফ্যামিলিটার মানে অবস্থা আস্তে আস্তে স্বাভাবিক পর্যায়ে যায়। প্রায় 1.5-2 মাস মধ্যে কোনো সিমটম দেখা যায় নাই, কিন্তু হঠাৎ করে বলে যে আমি এসব দেখছি। তো সবাই উড়ায় দেয়, পাত্তা দেয় না। তো তখন আর কি যে ইয়া, তো তখন এইভাবে মানে আস্তে আস্তে স্বাভাবিক হয়। স্বাভাবিক হওয়ার পরে মানে আস্তে আস্তে দেখলাম যে আমার ফুপু ঠিক হইতে থাকে। তো এইভাবে ওনারা প্রায় আমাদের বাসায় 4 মাস ছিল। তো 4 মাস থাকার পর আর কি আস্তে আস্তে মানে এরপর ওনারা নতুন বাসা নেয়। মানে আসলে হয়েছে কি মানে ওই যে ব্ল্যাক ম্যাজিক করছে, তো ওই আগের বাসা আর ব্যাক করতে পারেনি। আগের বাসাটা গেলেই মানে ফুপুর এসব আচরণ শুরু হয়ে যেত। তো ওনারা বাসা চেঞ্জ করে, তো আস্তে আস্তে পরে এগুলা স্বাভাবিক হইতে থাকে। এরপর আস্তে আস্তে ঠিক হয়ে যায়। ঠিক হয়ে গেলে মানে ঠিক হয়ে গেল, এখনো মাঝে মাঝে উল্টাপাল্টা আচরণ করে, কিন্তু আগের মতো কিছু নাই। তো এটাই ছিল আর কি ঘটনা। ধন্যবাদ জুনায়েদ আপনাকে আপনার ঘটনার জন্য। তো আমাদের যে থার্ড অতিথি ছিল, আসলে আমাদের কাছে আসলে সময় নেই, নাহলে আপনার ঘটনাটা আমরা শুনতাম। কিন্তু সমস্যা নেই, তাকে আমরা হয়তো পরের সপ্তাহে পাবো না, তার কিছু ব্যস্ততা আছে। তো আশা করবো যে খুব দ্রুত তাকে আবার পুনরায় আমাদের শোতে আনা। তো যাই হোক, আমি শোটি শেষ করার আগে আমি বলে দিতে চাই যে কিভাবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সাথে যোগাযোগ করতে হলে আপনাদের ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদেরকে আপনারা মেইল করতে পারেন, লিখে পাঠাতে পারেন, অথবা রেকর্ড করে মেইল করে পাঠাতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে 2amthenightstarts@gmail.com। আমাদের ফেসবুক পেজটি হচ্ছে www.facebook.com/2amthenightstarts। তো লিখে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন, এবং প্রতি বৃহস্পতিবার রাত 12টায় আমাদেরকে লাইভে পাবেন আপনাদের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলোকে নিয়ে, যেগুলোর ব্যাখ্যা আজও অজানায়। এবং আমরা আসলেই খুব আপনাদের ঘটনার অপেক্ষায় থাকি ভালো ভালো, এবং আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের শো কেমন লেগেছে এবং কোন ঘটনাটি ভালো লেগেছে। এবং খুব দ্রুত আমরা ইউটিউব লাইভে আসবো। আপনাদের রেসপন্স যখন আর একটু ভালো হবে, বেটার রেসপন্স পাবো, খুব দ্রুত আমরা লাইভে আসবো, ইউটিউব লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালোর পথে থাকবেন। এবং এই এপিডেমিক টাইমে আমি বলবো আপনারা সবাই ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করবেন এবং
সেফটি নিয়ে মুভমেন্ট করবেন, সবাই মাস্ক ব্যবহার করবেন, গ্লাভস ব্যবহার করবেন, যতটুকুই পারা যায় করবেন আপনারা, কারণ আপনার সেফটি আসলে আপনার ফুল ফ্যামিলির সেফটি। তো প্রয়োজন ছাড়া বের হওয়া আসলে দরকার নেই, তাও সেফটি নিয়ে বের হবেন। আশা করছি সবাই ভালো থাকবেন এবং সবাই অপেক্ষা করুন নেক্সট বৃহস্পতিবারের জন্য। আবার একই সময় আমরা আসবো রোমাঞ্চক ঘটনাগুলোকে নিয়ে। এবং আজকের মতো আমি সামির এখানে সাইন অফ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।